সালাম আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সালাম আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমার ভয়েসটা একটু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে কষ্ট করে জানাও, আর ভিডিওটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। তোমরা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যারা যারা তোমার এই কোর্সে আছে তাদেরকে মেনশন করে দিতে পারো। তোমাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে, ঠিক আছে, ওটাতে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো যারা তোমাদের সাথে কোর্সটা করতেছে। ঠিক আছে, অনেকের কাছে নোটিফিকেশন যায় না। আচ্ছা, তোমরা আমাকে জাস্ট কষ্ট করে বলো যে আমার ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাকে জাস্ট এনশিওর করো। অল ক্লিয়ার, ধন্যবাদ। অল ক্লিয়ার হলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ঠিক আছে, আজকের ক্লাস আমি লেংদি করব না, কারণ আজকে তেমন বেশি পড়াও নেই। সো লেংদি করার মতো পড়াও নেই, সো আজকের ক্লাস তেমন বেশি করব না। আজকে আমি কী কী পড়াবো সেটা তোমরা ক্যাপশনেই দেখতে পাচ্ছ। এই ভিডিওটার ক্যাপশনেই দেখতে পাচ্ছ কী কী পড়াবো। তো আজকে বলতে পারো যে এই চ্যাপ্টারের উপর একটা ফিনিশিং ক্লাস, লাস্ট ক্লাস। মিউসিসের উপর ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় পড়াইছি। সেগুলো কী কী মনে আছে? প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় পড়েছি। কী কী বলো তো? ফার্স্ট অফ অল ল্যাপটোটিন, সেকেন্ডটা হচ্ছে তোমার জাইগোটিন, তারপরটা হচ্ছে প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডাইকাইনেসিস। এই 5টা জিনিস আমি তোমাদেরকে 5টা উপপর্যায় পড়েছি। এই 5টা উপপর্যায় পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। সো তোমরা আমাকে জাস্ট এনশিওর করো তোমরা গত ক্লাসের এই 5টা উপপর্যায় ভালো মতো বুঝছো কিনা আর পড়ছো কিনা, বাসায় পড়ছো কিনা, ক্লিয়ার কিনা। তাহলে আমি আজকে প্রোফেস ওয়ানের পর যে পর্যায়গুলো আছে, মানে মেটাফেস ওয়ান, তারপর অ্যানাফেস ওয়ান, টেলোফেস ওয়ান, তারপর প্রোফেস টু, মেটাফেস টু, অ্যানাফেস টু, টেলোফেস টু, ওগুলোতে চলে যেতে পারবো। ওগুলো কোনো ব্যাপার না। তুমি যদি প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় শিখে ফেলতে পারো, বাকিগুলো বোঝা কোনো ব্যাপার না। বাকিগুলো অনেকটা মাইটোসিসের মতো। তাই ওই 5টা উপপর্যায় হচ্ছে মেইন। ওই 5টা উপপর্যায় গত ক্লাসে আমি যে পড়েছি ওইটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বা তোমরা পড়ছো কিনা বাসে একটু জাস্ট আমাকে কমেন্টে বলো। একটু জাস্ট কমেন্টে বলো যে ভাইয়া পড়ছি বাস। ক্লিয়ার কিন্তু পড়ি নাই। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার না, ভিডিও ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার। আই থিঙ্ক ভিডিও ক্লিয়ার। বেশি জুম হয়ে গেছে। জুম হ্যাঁ হয় অনেক সময়। তো তুমি কি করবা, ভিডিও থেকে একটু বের হয়ে যাও, আবার ঢুকে যাও, তাহলে জুম আউটটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জি ভাইয়া পড়ছো কি না, মানে ক্লিয়ার কিনা, আমি যে পড়েছিলাম ওগুলা ক্লিয়ার কিনা। ওই 5টা উপপর্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের ক্লাস করি নাই, এটার পর করব। ঠিক আছে, পড়ছি ভাইয়া। মাঝে মাঝে কালারিং আছে ভাইয়া। কালারিং বলতে বুঝিনি। তোমরা আমাকে জাস্ট বলো যে গত ক্লাসটা পড়ছো, বুঝছইলা কিনা বা ক্লিয়ার কিনা, পড়ছো কিনা বাসায়। একটু লাস্টবারের মতো বলো যে আমার ভিডিও ক্লিয়ার কিনা। ও ভাইয়া আমার কমেন্ট পড়ছে। আচ্ছা পড়ছি, ক্লিয়ার। লাস্টেরটা বলতে ডায়াগনোসিস। ঠিক আছে, আজকে এখানে বলবো ডায়াগনোসিসটা বলবো। জি ক্লিয়ার। ওকে, তাহলে ভিডিও ক্লিয়ার না, কোনো সমস্যা তো নাই, প্লাস আমার ভয়েসও তো ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো দেখো, গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কী পড়াইছিলাম সেটা হচ্ছে প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায়। কী ল্যাপটোটিন, একটা গল্প দিয়ে পড়াইছি। ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াগনোসিস। প্রোফেস ওয়ানটা এতই বড় যে এটাকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। তো এটাই ছিল লাস্টেরটা, ডায়াগনোসিস। ভালোভাবে দেখো, এখানে আমি লিখে দিছি এটাই হচ্ছে ডায়াগনোসিস। এটাই ছিল প্রোফেস ওয়ানের লাস্ট ফেজ। এই ডায়াগনোসিসের পরে শুরু হবে মেটাফেস ওয়ান। দেখো আমি কেন এই দুইটাই শীট রাখছি। এটা হচ্ছে ডায়াগনোসিস, মানে প্রোফেস ওয়ানের লাস্ট উপপর্যায়। এটা শেষ হওয়া মাত্রই প্রোফেস ওয়ান শেষ, তারপর শুরু হবে মেটাফেস ওয়ান। তো আমি ডায়াগনোসিসটা তোমরা বইয়ে খুলো, বা আমি যে নোটটা করে দিছি বা আমি যে লেখাগুলো লিখে দিছি ওগুলো তো তোমরা খাতায় নোট করছো, ওইটা খুলো। ডায়াগনোসিসটা একটু খুলো বা বই খুলো বা আমি যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো দেখো, খাতায় খুলো। তাহলে তোমার ডায়াগনোসিসটা বুঝতে সুবিধা হবে, কারণ ডায়াগনোসিসের পরে কিন্তু এই মেটাফেস ওয়ানটা আসবে। তো আমি শুরুর দিকে ডায়াগনোসিসটা একটু বলে দিই। প্রথমে তোমাদেরকে এই পিকচারটা একটু বুঝাই। তোমরা যদিও পড়ছো তবুও আমি একটু বুঝাই দিই। খেয়াল করো,
এখানে এই দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলছিলাম মনে করে দেখো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। আবার বলতেছি, এই দুইটা ক্রোমোজোমকে আমরা কি বলছিলাম, মনে করে দেখো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। কাপল বলছিলাম, এটা কাপল হয়েছিল মনে আছে? এটা ছিল এক্স মেয়ে, এটা ছিল ওয়াই বালক। দেখো এক্স মেয়ে ওয়াই বালক, এই দুইজনে মিলে কাপল হয়েছিল না? এই কাপলকে বলছিলাম আমরা হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। আর হোমোলোগাস ক্রোমোজোম জোড়াকে একত্র আমরা একটা নাম দিছিলাম, কাপলদের কিছু নাম দেয় পাবলিকে, কাপলদের কিছু নাম দেয়। যেমন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসকে দুইটা নাম মিলে একটা নাম দিছে মনে হয়, কি একটা নাম দিছিল এরকম সামথিং দিচ্ছে, কাপলের একটা আলাদা নাম থাকে। তো এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া এরা যেহেতু একটা কাপল, এদের একটা আলাদা নাম আছে, এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট। এদেরকে বলা হয় কি বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে দুই, তার মানে এখানে দুইটা ক্রোমোজোম না, একটা মাথা থেকে আসছে একটা পিতা, দেখো মেয়ে ছেলে, তো একটা মাথা থেকে আসছে একটা পিতা থেকে এসে কাপল হয়েছে, কাপলটার নাম দিছি আমরা বাইভ্যালেন্ট। তার মানে এটা একটা বাইভ্যালেন্ট, এটা আরেকটা বাইভ্যালেন্ট। আমাদের বডিতে পার্সেলে 23 জোড়া ক্রোমোজোম আছে, মানে 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আছে। তার মানে আমি যদি বলি আমাদের পার্সেলে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাহলে আমাদের পার্সেলে বাইভ্যালেন্ট কয়টা থাকে? এটা এমসিকিউতে আসবে বা আমি দিব, আমি যখন তোমাদের পরীক্ষা নিব আমি প্রশ্ন দিব। আমাদের পার্সেলে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাহলে আমাদের বডিতে কয়টা বাইভ্যালেন্ট আছে? আনসার হচ্ছে একদম সিম্পল, 23 জোড়া, তার মানে 23টা। কারণ এক জোড়া মিলে একটা বাইভ্যালেন্ট, এক জোড়া মিলে একটা বাইভ্যালেন্ট, তাহলে 2 জোড়া মিলে 2টা বাইভ্যালেন্ট। এখানে 2 জোড়া না, এক জোড়া 2 জোড়া মিলে 2টা বাইভ্যালেন্ট। তার মানে আমাদের পার্সেলে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মানে আমাদের পার্সেলে 23টা বাইভ্যালেন্ট আছে। ওই কাপলগুলোর নাম দিছি কি আমরা? বাইভ্যালেন্ট। ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন তোমরা জানো যে প্যাকাইটিন উপপর্যায় যখন পড়াইছিলাম, প্যাকাইটিন উপপর্যায়ে বলছিলাম হোমোলোগাস ক্রোমোজোমরা দুইটা নন সিস্টার ক্রোমাটিড। একটু মনে করে দেখো, তোমরা গত ক্লাসটা পড়লে এটা বোঝার কথা। এটা এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড, এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড, আর এই ক্রোমাটিডকে আমরা কি বলছিলাম? নন সিস্টার ক্রোমাটিড। কারণ এরা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, ভিন্ন বিধায় সিস্টার না। একই মায়ের সন্তান হইলে সিস্টার বলা যায়, ভিন্ন মায়ের সন্তান হইলে সিস্টার বলা যায় না, নন সিস্টার বলতে হবে তখন। সো এই একই এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা দেখো, আর এই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা দেখো, দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। গত ক্লাসেই পড়াইছি। এখন দেখো প্যাকাইটিন উপপর্যায়ে একটা ঘটনা ঘটছিল না, সেটা হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের একই জায়গা বরাবর ভেঙে যাবে। দেখো এই জায়গা আর এই জায়গা, এই জায়গা আর এই জায়গা, সেমভাবে দেখো এই জায়গা আর এই জায়গা অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা ভেঙে গেছে। ভেঙে গিয়ে এই জোড়াগুলা ওলট পালট হবে। মানে দেখো এই কালোটা এখানে চলে গেছে, নর্মালি দেখো এটা কালো ক্রোমোজোম না, এই কালো ক্রোমোজোমটা এখানে চলে গেছে, এই দেখো এই কালো ক্রোমোজোমটা এখানে চলে গেছে, সবুজ ক্রোমোজোমের জিনগুলা এখানে চলে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে আবার জোড়া লাগছে। ধরে এভাবে আমি জোড়া লাগিয়ে দিছি, এভাবে আমি কি লাগিয়ে দিছি? জোড়া লাগিয়ে দিছি। জোড়া লাগাবো কি দিয়ে? লাইগেস এনজাইম দিয়ে। দেখ মনে একবার লাগানো লাইগেস, লাগানো লাইগেস, লাগানো কোনো কিছু লাগানোর কোন এনজাইমের কাজ? লাইগেস এনজাইমের কাজ। তার মানে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের একটা জায়গা বরাবর ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখানকার যে জিনগুলো ছিল, মাতার জিন পিতার কাছে গেছে, পিতার জিন মাতার কাছে গিয়ে ইন্টারচেঞ্জ হয়েছে, ফলে ইন্টারচেঞ্জ হয়ে আবার জোড়া লেগে গেছে। এবং এই জোড়া লাগার স্থানটাকে দেখতে অনেকটা এক্সের মতো না? খেয়াল করো, এই জোড়া লাগার স্থানটাকে দেখতে অনেকটা এক্সের মতো না? এই জোড়া লাগার স্থানটিকে অনেকটা এক্সের মতো না? এই জোড়া লাগার স্থানকে বলা হয় কায়াসমা। তার মানে হোয়াট ইজ কায়াসমা? কায়াসমা হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের একটি অংশ বরাবর ভেঙে গিয়ে যখন জোড়া লাগে, জোড়ার স্থলটা একটি এক্স আকৃতির শেপ লাগে, ওই জোড়ার স্থলকে আমরা বলি কায়াসমা। তাহলে মানে এখানে কায়াসমা কয়টা? দুইটা। এই জায়গায় একটা কায়াসমা, এই জায়গায় আরেকটা কায়াসমা। দেখো কায়াসমা 1, কায়াসমা 2। কিন্তু এই ক্রোমোজোম জোড়া দেখো, এখানে কায়াসমা কয়টা? একটা। শুধুমাত্র এই জায়গায় জোড়া লাগছে, শুধুমাত্র এই জায়গায় জোড়া লাগছে, তাই কায়াসমা একটা। কায়াসমা কয়টা? একটা। কায়াসমা মানে হচ্ছে জোড়া লাগার স্থান। এই দেখো এই জায়গায় জোড়া লাগছে না, তাহলে কায়াসমা এখানে কয়টা? একটা। আর এখানে কয়টা? দুইটা। ঠিক আছে, এখন কায়াসমাটা মানে এভাবে জোড়া লাগে কেন? সেটা হচ্ছে পিতার জিন মাতার কাছে যাইতে, কারণ ক্রোমোজোমে তো জিন থাকে, এই মাতার জিনটা দেখো, মাতার জিন সবুজ কালারের জিনটা পিতার কাছে চলে গেছে, পিতার কালো কালারের জিনটা মাতার কাছে গেছে। যে জায়গায় জোড়া লাগবে সেই জায়গায় ইন্টারচেঞ্জ হবে জিনে। এখন এই জিনের কেন তোমার এটাকে বলা হয় ক্রসিং ওভার? কেন জিনের মিশ্রণ ঘটতে হচ্ছে? কেন পিতার জিন মাতার কাছে যাচ্ছে, মাতার জিন পিতার কাছে দিচ্ছে? এই ঘটনার একেবারে ক্রসিং ওভার। কেন ক্রসিং ওভারটা দরকার? সেটা হচ্ছে নর্মালি দেখো, আমাদের মানুষ একটা মানুষের সাথে আরেকটা মানুষের কখনো হুবহু মিল থাকে না। মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের কি থাকে? বৈচিত্র্য থাকে, মিল থাকে না, কোনোভাবেই কোনো রকম মিল থাকে না। হুবহু মিল পাবে না একটা মানুষের সাথে আরেকটা মানুষের, কিছু না কিছু অমিল থাকবেই। এই অমিলটা থাকে মূলত এই ক্রসিং ওভারের কারণে, এই জিনের ইন্টারচেঞ্জ হওয়ার কারণে। পিতার জিন মাতার কাছে যাচ্ছে, মাতার জিন পিতার কাছে যাচ্ছে, তাহলে জিনগুলো কি হয়ে যাচ্ছে? মিশ্রিত হয়ে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি করতেছে।
ফলে সন্তান যেটা হচ্ছে, সন্তান হুবহু পিতার মতো হচ্ছে না, সন্তান হুবহু মাতার মতো হচ্ছে না, পিতা এবং মাতার দুইটারই কাছাকাছি হচ্ছে, কারণ দুইটার জিন মিস হয়েছে। তার মানে সন্তান যেটা, সন্তানের মধ্যে একটা বৈচিত্র্যতা দেখা দেবে। সন্তান কখনো হুবহু কপি হবে না বাবার মতো, কখনো হুবহু কপি হবে না মায়ের মতো। এরকম যদি কপি হয়ে যায় তাহলে সমস্যা না, মানুষ চিন্তা তো সমস্যা হয়ে যাবে। দেখা যাচ্ছে ওর নাম মকবুল, তোমার এক বন্ধুর নাম মকবুল, তো মকবুলের আরেকটা ভাই আছে, তো ওর ভাই আর ও দেখতে একদম হুবহু সেম। তখন তুমি তোমার বন্ধুকেই চিনতে পারবে না, এরকম অনেক সমস্যা হইতে পারে। তো এটার সমাধান এই জায়গাটা। তাহলে মিউসিসের কারণে, এই জায়গার কারণে, জিনের ইন্টারচেঞ্জ হওয়ার কারণে, ক্রসিং ওভারের কারণেই মূলত এই জীবের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়। এরকম একটা প্রশ্ন আসবে সামনে, আমরা পড়াবো। আচ্ছা, এই জিনিসটা বুঝাইছি। এখন দেখো, আমি মনে করে দেখো, বলছিলাম এটা হচ্ছে একটা এক্স মেয়ে, এটা হচ্ছে ওয়াই বালক, এদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে প্রেমের সম্পর্ক, ঠিক আছে। এখন এদের প্রেমের সম্পর্ক খুব ভালোভাবে যাচ্ছিল। এখন এদের মধ্যে বিচ্ছেদ, কোনো একটা কারণে বিচ্ছেদ শুরু হইলো, বিচ্ছেদ। এরকম কিন্তু অনেক হয়, অহরহ ঘটনা কিন্তু এই যুগে ঘটতেছে। সো এগুলা থেকে যতই বিরত থাকা যায় ততই দুনিয়াতে এবং আখিরাতের জন্য ভালো। এইসব জিনিস থেকে যত তুমি দূরে থাকতে পারবা, দুনিয়াতে যেরকম ভালো থাকতে পারবা, আখিরাতেও তার চেয়ে আরও বেশি ভালো থাকতে পারবা, কারণ এগুলো তো বুঝো যে এগুলো আসলে ভালো না। আচ্ছা, যাই হোক, তাও আমি বলার সুবিধার্থে, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এগুলো বলতেছি, ওকে। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে এদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়েছে। বিচ্ছেদ মানে কি? বিকর্ষণ। দেখো, এরা কাপল ছিল না, এ এবং এদিকে দূরে দূরে সরে যাবে। দেখো, এদের মধ্যে একটা বিকর্ষণ শুরু হবে। দেখো, মাঝখানে একটা বিকর্ষণ শুরু হবে, ফলে দূরে সরে যেতে চাইবে, এও দূরে সরে যেতে চাইবে, এও দূরে সরে যেতে চাইবে, এও দূরে সরে যেতে চাইবে। দেখো, ডায়াকাইনেসিসে এক্স ও ওয়াই এর মধ্যে বিচ্ছেদ শুরু হয়, তারা ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে এতদিন অনেক বেশি ছিল, কি বলবো, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ছিল। এখন কোনো একটা কারণে এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে, বিচ্ছেদ শুরু হয়েছে। এরা এখন দূরে সরে যেতে চায়, এদিকে চলে যেতে চায়, এদিকে চলে যেতে চায়। তো যখন এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, এই কায়াসমাটা নিউক্লিয়াসের প্রান্তের দিকে সরে যায়। প্রান্ত মানে হলো উপরে। যখন এই দুইটা এভাবে, দেখো, এই দুইটা যখন এইভাবে দূরে সরে যেতে চায়, এই কায়াসমাটা উপরের দিকে উঠে যায়, এই কায়াসমাটা নিচের দিকে নেমে যায়। তার মানে এই কায়াসমাগুলা নিউক্লিয়াসের প্রান্তের দিকে উপরে উঠে যায়, প্রান্তের দিকে চলে যায়। এটা উপরে উঠে যায় মানে প্রান্তের দিকে চলে যায়, এটাও নিচে নেমে যায় মানে প্রান্তের দিকে চলে যায়, নিউক্লিয়াসের প্রান্ত। এই প্রান্তের দিকে চলে যাওয়াটাকে বলা হয় প্রান্তীয়করণ। তোমরা একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে প্রান্তীয়করণ। এখন বুঝতে পারছো প্রান্তীয়করণ কি? সেটা হচ্ছে এদের মধ্যে যখন বিকর্ষণ শুরু হয় তখন এরা দূরে সরে যেতে চায়। তো দূরে সরে যাওয়ার কারণে এই কায়াসমাগুলো নিউক্লিয়াসের প্রান্তের দিকে চলে যায়। দেখো, এই কায়াসমাটা নিউক্লিয়াসের প্রান্তে চলে যাবে, এই কায়াসমাটা নিউক্লিয়াসের এই প্রান্তে চলে যাবে। এটাকেই বলা হয় প্রান্তীয়করণ, যেটা তোমার ডায়াকাইনেসিসে চলতে থাকে। এই প্রান্তীয়করণটা ডায়াকাইনেসিসে কি চলতে থাকে। দেখো, বিচ্ছেদ শুরু হয় বলছি, এখনো বিচ্ছেদ হয় নাই, মানে এখনো এই ক্রোমোজোম দুইটা আলাদা হয়নি। তাদের মধ্যে আস্তে আস্তে বিচ্ছেদ শুরু হচ্ছে, তাদের মধ্যে আস্তে আস্তে টানাপোড়ান চলতে শুরু হয়েছে। তারা এখনো একদম ফুললি বিচ্ছেদ করে নাই, তাদের মধ্যে এখনো বন্ড আছে, কারণ এখনো কায়াসমাটা আছে। কায়াসমা যতক্ষণ থাকবে ততক্ষণ এই ক্রোমোজোমগুলা একসাথে থাকবে। কায়াসমা গায়েব, এরাও আলাদা, কারণ কায়াসমার কারণেই তো এরা দুইজন এখনো টিকে আছে। যে সম্পর্কটা, এদের দুইজনের সম্পর্ক এখনো টিকে আছে, কার কারণে? কায়াসমার কারণে। কায়াসমা যখন গায়েব হবে তখন এই দুইটা এরা ব্রেকআপ করে অনেক দূরে চলে যাবে। তাহলে এখনো কিন্তু স্টিল কায়াসমা আছে। কায়াসমা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এরা আছে। কায়াসমার বিচ্ছেদ মানে এদের বিচ্ছেদ। এটাই ঘটে ডায়াগনিসিসে। এবং দেখো, ফলে তাদের প্রেমের নিদর্শন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। মানে আস্তে আস্তে এই নিউক্লিয়ার মেমব্রেনটা অদৃশ্য হয়ে যাবে, আর ভিতরে যে নিউক্লিওলাস আছে এটা অদৃশ্য হয়ে যাবে। এটা হচ্ছে তাদের প্রেমের নিদর্শন। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলো অদৃশ্য হয়ে যাবে। এটা হচ্ছে তাদের কিসের নিদর্শন? প্রেমের নিদর্শন। ঠিক আছে, প্রেমের কিছু নিদর্শন থাকে, এগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, কারণ বিচ্ছেদ শুরু হয়েছে, তো প্রেমের নিদর্শন আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। বিচ্ছেদ শুরু হলে নিদর্শনগুলো আস্তে আস্তে কী হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। যেমন ধরো, মাঝে মধ্যে গিফট দিত না, গিফট, যে ধরো যে আংটি গিফট দিল, পোলারাই দেয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে, যে এটা গিফট দিল, ঠিক আছে। তো এই গিফটগুলো হচ্ছে নিদর্শন। এখন যেহেতু বিচ্ছেদ শুরু হচ্ছে, এখন পোলা বলতেছে আমার গিফট আমাকে দিয়ে দাও।
তোমার পিছনে এত টাকা খরচ করছি, আমার গিফট আমাকে দিয়ে দাও। এই প্রেমের নিদর্শনগুলো রেখে লাভ নাই, এগুলাকে ব্যানিশ করতে হবে, নষ্ট করে ফেলতে হবে। তো এই এদের নিদর্শন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে এবং এখানেই ডায়াকাইনেসিস শেষ হয়ে যাবে। ডায়াকাইনেসিসের পর শুরু হবে এই আমাদের মেটাফেজ। খেয়াল করো, ডায়াকাইনেসিসের পর শুরু হবে আমাদের মেটাফেজ 1, প্রোফেজ 1 শেষ, শুরু হবে মেটাফেজ 1। এখন তুমি আমাকে বলো, মেটাফেজ 1-এ প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে না? তো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে হলে কী লাগবে? কী লাগবে? সেন্ট্রিওল। মাইটোসিসে ভালোভাবে পড়াইছি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে কী লাগবে? সেন্ট্রিওল। তাই ডায়াকাইনেসিসের লাস্টের দিকে সেন্ট্রিওলগুলো মেরুতে পৌঁছায়। এখানে লাস্টে একটা লাইন বাবা দেখবা যে ডায়াকাইনিস, আমি লিখে দিছি অবশ্য, ডায়াকাইনেসিসের লাস্টের দিকে লিখবা পাবা যে সেন্ট্রিওলগুলো মেরুতে পৌঁছায়। কেন সেন্ট্রিওলগুলো মেরুতে পৌঁছায়? এই জন্য, কারণ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে হবে। কারণ মেটাফেজ মানেই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। মাইটোসিস এটা প্রোমেটাফেজ হইতো, কিন্তু এখানে তো প্রোমেটাফেজ নাই, এখানে তো প্রোমেটাফেজ নাই, তাই এখানে মেটাফেজে ঘটনাটা ঘটবে। স্পিন্ডল যন্ত্র কোথায় সৃষ্টি হবে? এখানে মেটাফেজ হবে, কারণ এখানে প্রোমেটাফেজ নাই। সো স্পিন্ডল যন্ত্র তৈরি হবে সেন্ট্রিওল দিয়ে, সেন্ট্রিওলগুলো ডায়াকাইনেসিসের 2 মেরুতে পৌঁছাবে এবং মেটাফেজে এসে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। তো তোমরা ডায়াকাইনেসিসটা বুঝতে পারছো? যদি ডায়াকাইনেসিসটা বুঝতে পারো তাহলে আমি এই ঘটনাটা একটু মুছে দিই এবং আমি এই মেটাফেজটা শুরু করে দিই। তার মানে বুঝতে পারতেছ যে মেটাফেজের শুরুতে কি হবে? লিখো, মেটাফেজের শুরুতে কি হবে বলো তো? মেটাফেজ 1-এ শুরুতে কি হবে? শুরুতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। শুরুতে কি সৃষ্টি হবে বলো তো? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। দেখো তো আমি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করছি কিনা? স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করছি। এই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করছি, ঠিক আছে? এখন দেখো এদের মধ্যে তো আস্তে আস্তে বিচ্ছেদ শুরু হয়েছে, তো তারা এখন ব্রেকআপ করার সিদ্ধান্ত নিচ্ছে। তাই দেখো মেটাফেজ 1-এ ব্রেকআপের ব্যাপারে আলোচনা করার জন্য তারা মাঝখানে আসে। এই লাইনটা দেখো, ব্রেকআপের ব্যাপারে আলোচনা করার জন্য তারা মাঝখানে, এই লাইনটাকে একটু ফোকাস দাও, মাঝখানে লাইনটাকে ফোকাস দাও, মাঝখানে আসে। তো তোমরা জানো মেটাফেজে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, মানে মাঝখানে আসে। তুমি দেখো, এটা একটু দেখো, এই জায়গাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই জায়গাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি? মধ্যবর্তী অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি? মধ্যবর্তী অঞ্চল। ক্রোমোজোমগুলা মধ্যবর্তী জায়গায় আসছে না? এতক্ষণ তো এখানে কোনো মধ্যবর্তী জায়গা ছিল না, এই জায়গায় এসে ক্রোমোজোমগুলা এই বিষুবীয় অঞ্চল বা মধ্য বরাবর আসে। তার মানে তারা ব্রেকআপের ব্যাপারে আলোচনা করার জন্য তারা মাঝখানে আসে, মানে বিষুবীয় অঞ্চল বরাবর আসে। এটা কিন্তু মেটাফেজে ঘটে, এটা আমরা আগেও পড়ছি, এই মাইটোসিসের মেটাফেজেও কিন্তু আমরা এই ঘটনাটা দেখছি যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল বরাবর আসে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট লিখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। তার মানে দেখো এই বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট না, মানে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার এই সেন্ট্রোমিয়ারটা ভালোভাবে খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারটা একটি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে, আবার এই ক্রোমোজোমের এই সেন্টিমিয়ারটা আরেকটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে। ঠিক সেমভাবে এই ক্রোমোজোমটা একটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে, এই ক্রোমোজোমটা আরেকটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে। তখন এই স্পিন্ডল তন্তুকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার, তাই না? আকর্ষণ তন্তু। যে স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোম যুক্ত হয় তাকে আমরা বলি ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। এটা আমরা মাইটোসিসে পড়ছি। এখন সব কিছু কিন্তু মাইটোসিসের মতো, বুঝতে অসুবিধা হবে না, বুঝছো? এখন সব কিছু একটা মাইটোসিসের মতো। আচ্ছা, এই দুইটা লাইন তো আমি বললাম, এখানে একটু এই ব্রেকআপ করার জন্য মাঝখানে আসে যে লাইনটা একটু বাদ দেই, ব্রেকআপ করার জন্য যে মাঝখানে আসে লাইনটা একটু বাদ দেই। এই দেখো ব্রেকআপ করার জন্য যে মাঝখানে আসে লাইনটা একটু বাদ দিচ্ছি। গল্প আছে, আরও গল্প আছে, বুঝছো? গল্প আছে। 3 নাম্বার লাইন দেখো। 3 নাম্বার হচ্ছে, এটা একটা বাইভ্যালেন্ট না? বাইভ্যালেন্ট মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। দেখো, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে একটা বাইভ্যালেন্ট, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে আরেকটা বাইভ্যালেন্ট। তার মানে এটা একটা বাইভ্যালেন্ট। তার মানে বাইভ্যালেন্টগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। লিখো, বাইভ্যালেন্টগুলো, এই দেখো এটা একটা বাইভ্যালেন্ট, এই দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট,
এই দুইটা মিলে একটা বাইভ্যালেন্ট, তার মানে এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্টগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ওই যে বললাম তারা ব্রেকআপের ব্যাপারে আলোচনা করার জন্য কোথায় আসতেছে, মাঝখানে আসতেছে, মানে বিষুবীয় অঞ্চলে আসতেছে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এবং অবস্থান করার সময় দেখবা সেন্ট্রোমিয়ারগুলো স্ব মেরুর দিকে। এই বাইভ্যালেন্টের এই বাইভ্যালেন্টটার এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দেখো এদিকে মুখ করা, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দেখো এইদিকে মুখ করা। তার মানে এই বাইভ্যালেন্টগুলোর যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে, মানে এই সেন্ট্রোমিয়ারটা এদিকে এই মেরুর দিকে মুখ করা, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই মেরুর দিকে মুখ করা। সো বলতে যাচ্ছে এখানে যে লিখো লাইনটা, সেটা হচ্ছে এ সময় সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে থাকে। এ সময় সেন্ট্রোমিয়ার গুলো, আমি কিন্তু নোট করে দিচ্ছি তোমাদেরকে, আমি কিন্তু আমার ক্লাসে নোট করে দিই যাতে তুমি কি পরীক্ষার হলে আসলে লিখতে পারো। স্ব মেরুর দিকে থাকে। আমার পয়েন্টগুলো লিখলেই হবে, আমার পয়েন্টগুলো অনেকটা গোছানো, বইয়ে তো একটু অগোছানোভাবে থাকে। স্ব মেরুর দিকে থাকে। এই কথাটা বুঝতে পারছো? দেখো এই সেন্টিমিটার এদিকে মুখ করা, এই সেন্টিমিটার এদিকে মুখ করা, এই সেন্টিমিটার এদিকে মুখ করা, এই সেন্টিমিটার এই মেরুর দিকে মুখ করা। আচ্ছা, এই লাইনটা তো বুঝছো না? এখন একটা জিনিস মনে রাখো, যে অনেকে মনে করবে এখানের মধ্যে স্টিল কোনো কায়াসমা নেই অনেকে, কারণ এখানে দেখো আমি এখানে যুক্ত করি না, আমি একটু গ্যাপ রাখছি। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তুমি মিস করবা, মানে তুমি পারবা না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তুমি মিস করবা, তোমার মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে আমি একটু দূর করতেছি। এই জায়গায় দেখো কায়াসমা ছিল না, মানে এভাবে যুক্ত রাখছিলাম না, এই জায়গায় যুক্ত রাখছি, এই জায়গায় যুক্ত রাখছি, এই জায়গায় যুক্ত রাখছি, কিন্তু তোমার মনে হচ্ছে না আমি এই দুইটাকে আলাদা করে দিছি? তোমার যে মনে হচ্ছে না আমি এই কায়াসমাকে আলাদা করে দিয়েছি, মানে মনে হচ্ছে না এখানে যে কায়াসমা নেই? অ্যাকচুয়ালি এটা আসলে চিত্রটা এরকম যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্টিল এখানে কায়াসমা আছে, স্টিল এখানে কায়াসমা, মানে এই কায়াসমাটা আছে, স্টিল এখানে কায়াসমা আছে, কায়াসমা এখনও চলে যায় নাই। তো অনেকে মনে করবে ম্যাটাফেজে কায়াসমাটা দূর হয়ে যায়, মানে এই জাংশনটা, এই জিনিসটা গায়েব হয়ে যায়। ম্যাটাফেজ ওয়ানে গায়েব হয় না কখনো, এটা অ্যানাফেজ ওয়ানে হয়, এটা আমি দেখাবো। সো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ অনেকে পারবে না, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে কায়াসমা বিচ্ছিন্ন হয় কোন পর্যায়ে, এরকম একটা প্রশ্ন আসবে। কায়াসমা বিচ্ছিন্ন মানে আলাদা হয় কোন পর্যায়ে? অনেকে এই ফিগারটা দেখে বলবে ভাইয়া ম্যাটাফেজ ওয়ানেই তো, তাইলে ভাইয়া কায়াসমাটা বিচ্ছিন্ন হয়েছে, কারণ দেখেন এখানে কোনো যুক্ত নেই, এই দোনোটা যুক্ত না। আসলে না, এটা ঠিক না। অ্যাকচুয়ালি ম্যাটাফেজ ওয়ানে স্টিল কায়াসমা থাকে, অ্যানাফেজ ওয়ানে গিয়ে কায়াসমাটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন হোমোলোগাস ক্রোমোজোম দুটো পৃথক হয়ে যায়। বুঝতে পারছো? সো এই জিনিসটা একটু অনেকে ভুল করবে, তাই আমি এখানে লিখছি দেখো, কিন্তু তাদের মধ্যকার ভালোবাসার টান তথা কায়াসমা এখনো বিদ্যমান। তুমি যাতে কনফিউশনে না ভুগো, কায়াসমাটা কোথায় গিয়ে বিচ্ছিন্ন হবে? অনেকে মনে করবে ম্যাটাফেজ ওয়ানে গিয়ে কায়াসমাটা বিচ্ছিন্ন হবে, এই জিনিসটা বিচ্ছিন্ন হবে, এই জিনিসটা বিচ্ছিন্ন হবে, এই জিনিসটা বিচ্ছিন্ন হবে না। তাদের মধ্যকার ভালোবাসার টান তথা কায়াসমা এখনো বিদ্যমান। ম্যাটাফেজ ওয়ানে এখনো কায়াসমা থাকবে, কিন্তু অ্যানাফেজ ওয়ানে গিয়ে কায়াসমা যাবে গা। তার মানে আনসার মেটাফেজ ওয়ান হবে না, আনসার হবে অ্যানাফেজ ওয়ান। এই জিনিসটা তুমি মনে রাখবা, এটা আমি আসতেছি অ্যানাফেজ ওয়ানেই আসতেছি। আচ্ছা, এই গল্পটা দিয়ে মনে রাখবা, এই গল্পটা দিয়ে মনে রাখবা। আচ্ছা, এখন দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। লেখো আমার সাথে সাথে, লিখো সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায়, খুবই ইম্পর্টেন্ট লাইন, সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায় ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না। এই লাইনটা লিখো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। লিখো সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ায় ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না, যেটা ঘটে মাইটোসিসে। একটু খেয়াল করে দেখো, আমি এখানে অনেকে কি করবে, এই যে ম্যাটাফেজ ওয়ানটাতে এই সেন্ট্রোমিয়ারটাকে এভাবে ভাগ করে দিবে। সেন্ট্রোমিয়ারটাকে ভাগ করে দেওয়ার কারণে এখান থেকে 2টা ক্রোমোজোম পাবা তুমি। খেয়াল করো, এখানে যদি তুমি এই জিনিসটা দেখো, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে এভাবে 2টা ক্রোমাটিড। এখন দেখো মাঝখান বরাবর এভাবে যদি ভাগ করো, সেন্ট্রোমিয়ারটাকে সহ যদি ভাগ করো, তাহলে এদিক দিয়ে একটা ক্রোমোজোম পাবা, এদিক দিয়ে একটা ক্রোমোজোম পাবা। তাহলে একটা ক্রোমোজোম থেকে তুমি এরকম কয়টা ক্রোমোজোম পাবা? 2টা ক্রোমোজোম পাবা। সেন্ট্রোমিয়ার যদি এভাবে ভাগ করো, একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম পাবা। কিন্তু মনে রাখবা, মেটাফেজ ওয়ানে কখনো সেন্ট্রোমিয়ার ভাগ হবে না।
তো সেন্ট্রোমিয়ার বিভক্ত না হয় এই ক্রোমোজোমটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, মানে ক্রোমোজোম সংখ্যা আর বাড়বে না, মানে দ্বিগুণ হবে না। কিন্তু একটু ব্র্যাকেটে লিখে রাখো মাইটোসিস অ্যান্ড মিউসিস টুতে, মিউসিস টু এর মেটাফেজে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, এটা তোমাকে ধরতে জানতে হবে। মানে মিউসিস ওয়ান যেটা, মানে এটা মেটাফেজ 1, এইখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত না হয় ক্রোমোজোম সংখ্যা বাড়বে না। কিন্তু তুমি যদি মাইটোসিসের ক্ষেত্রে দেখো, যেটা আমি পড়াইছি, অথবা মিউসিস 1-এর মধ্যে মিউসিস 2 দেখবা, যেটাকে আমি মাইটোসিস বলছিলাম, এই মাইটোসিস এবং মিউসিস 2 এর মেটাফেজে কিন্তু ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, বিকজ এতে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। তার মানে এখানে ধরতে জানতে হবে মেটাফেজ 1-এ এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, বিধায় ক্রোমোজোম সংখ্যা বাড়বে না। কিন্তু তুমি যদি মাইটোসিস দেখো এবং মিউসিসের মেটাফেজ দেখো, এদের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা বাড়বে। এই জন্য মিউসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, মাতৃকোষের তুলনায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বিকজ অফ দ্য মেটাফেজ 1। তাহলে এরকম একটা প্রশ্ন যদি আসে যে অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার কারণটা কোন পর্যায়ে ঘটে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়া কোন পর্যায়ে ঘটে, সেটা হচ্ছে এই মেটাফেজ 1-এ। দেখো মেটাফেজ 1-এ কোনো ক্রোমোজোম সংখ্যা বাড়বে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা যেরকম আছে সেরকমই থাকবে, সেন্ট্রোমিয়ার ভাগ হবে না, এটা যেরকম আছে সেরকম থাকবে। লাইনটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটে কোথায় ভাইয়া? মেটাফেজ 1-এ। এটাই হচ্ছে তোমার মেটাফেজ 1। এখন তোমরা আমাকে বলো এই ডায়াকাইনেসিস এবং মেটাফেজ 1টা একটু বুঝতে পারছো কিনা, একটু জাস্ট কমেন্টে বলো গল্পের মাধ্যমে বুঝতে পারছো কিনা। গল্প একটা বলে দিচ্ছি না, তারপর জিনিসগুলো বিস্তারিত ব্যাখ্যা করছি। তোমরা বলো এই ডায়াকাইনেসিস আর মেটাফেজ 1টা বুঝতে পারছো কিনা। তোমাদের কমেন্ট অনেকক্ষণ ধরে চেক করতেছি না। তোমরা আমাকে বলো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা। বুঝছি ভাইয়া, ধন্যবাদ। ওই আর্জেন্টিনার ব্যাপারে কি বলতেছো রে? আর্জেন্টিনা 3-0 জিতছে, কিসে? হ্যাঁ, এখন কি ফাইনাল জিতছে নাকি? ফাইনাল জিতলে তারপর উল্লাস করিও। আর্জেন্টিনা এখনো কি কাপ জিতছে নি? কাপ জিতলে উল্লাস করিও, আর তাদের উল্লাস করি লাভ কি? আচ্ছা, সবাই বুঝছো দেখতেছি। হ্যাঁ, প্রেমিকা আর আর্জেন্টিনা দোনোটাই সেম, দোনোটাই খালি ছেঁকা দেয়। কীভাবে ছেঁকা দেয়? একটা হচ্ছে তোমার কাপ জিতে না, একটা হচ্ছে আর্জেন্টিনা তোমার অনেক বছর ধরে কাপ জিততেছে না, ফাইনালে হাঁটতে হাঁটতে ছেঁকা দিচ্ছে ভক্তদেরকে। আর কিছু কিছু প্রেমিকা আছে, মানে কী ধরনের প্রেমিকা? 420 টাইপসের প্রেমিকা। সো এই জন্য প্রেম করা থেকে বিরত থাকবা, যেটা তোমার দুনিয়াতে এটা কোনো সুফল আসবে না, আখিরাতে উল্টো আরও এটার কারণে তোমার জাহান্নামের মতো একটা রাস্তা তোমার জন্য খোলা হয়ে যাইতে পারে। সো সবসময় চেষ্টা করবা যে যত কম গুনাহ করা যায়, ঠিক আছে? অনেকে মনে করে আমরা অহরহ গুনাহ তো করতেছি, একটু করলে কি হয়। আসলে ব্যাপারটা এরকম না। তুমি নিজেকে যত সংযত রাখতে পারবা, যত ছোট ছোট গুনাহ থেকে নিজেকে সংযত রাখতে পারবা, তুমি ততটা সামনে আখিরাতের জন্য ততটা এগিয়ে যাবে। অনেকে মনে করে আমি তো এই কাজটা করি, এই অহরহ প্রতিদিন গুনাহ করতেছি, এই একটুখানি এটা করছি আর কি এমন হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সেম না। সবসময় ছোট ছোট গুনাহ থেকেই কিন্তু আস্তে আস্তে বড় বড় গুনাহ হয়, আর ছোট ছোট গুনাহ মিলেই তো আস্তে আস্তে দেখবা যে অনেক বড় একটা গুনাহ হয়ে গেছে, যার কারণে তুমি জাহান্নামের অংশ হয়ে যাচ্ছ। সো নিজেকে ছোট ছোট কাজে গুনাহতে যত সংযত রাখতে পারবা, সেটা আসলে তোমার জন্য তত বেশি লাভের, ঠিক আছে? এমনি তো অহরহ গুনাহ আমরা করতেছি। সো এই জন্য সবসময় ছোট ছোট গুনাহ বা যাই হোক বড় বড় গুনাহ, এগুলো থেকে সবসময় নিজেকে সংযত রাখতে হবে। এগুলো করা যাবে না, ঠিক আছে? এই যে ঘটনাগুলো বলতেছি, এগুলো পড়ার মাঝেই রাখবা, এগুলো কখনো বাস্তব জীবনে অ্যাপ্লাই করবা না। ডোন্ট ট্রাই দিস, বুঝে গেছে? আচ্ছা, তাহলে ডায়াকাইনেসিস আর একটা হচ্ছে মেটাফেজ 1 গেল। আচ্ছা, মেটাফেজ 1-এর পর কি বলো তো? অ্যানাফেজ 1। চলো আমরা অ্যানাফেজ 1-এ চলে যাই। ঘটনা আছে, এখন একটা ঘটনা বলবো না, ঘটনা তো শেষ নাই, এদের কাহিনী তো এখনো শেষ হয়নি, কাহিনীর একটা ইতি ঘটাইতে হবে। তো কাহিনী, তারপর একটা কাহিনী হচ্ছে অ্যানাফেজ 1। মেটাফেজ 1-এর পর কি বলো রে? অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি ঘটে সেটা তোমরা জানো?
অ্যানাফেজ ওয়ানে কী ঘটে সেটা কি তোমরা জানো? অ্যানাফেজ ওয়ানে কী ঘটে সেটা কি তোমরা জানো? অ্যানাফেজ ওয়ান মানে কি? গতি পর্যায়। অ্যানাফেজ ওয়ান মানে কি? গতি পর্যায়। দেখি এটা এখানে অ্যাটাচ হয় কি না। আমার আসলে পিকচার আঁকতে আঁকতে সময় চলে যায়। হচ্ছে হ্যাঁ, তোমরা এটার দিকে একটু ফোকাস রাখলেই চলবে। দেখো এটা হচ্ছে একটা অ্যানাফেজ ওয়ানের চিত্র। তোমরা এই মেটাফেজ ওয়ানের সাথে এই দেখো এটা মেটাফেজ ওয়ান, এটার থেকে এখানে যাবা, এগুলো অ্যানিমেশনভাবে চিন্তা করবা। এটা এরকম ছিল না, মেটাফেজ ওয়ানটা এরকম ছিল না, তারপর এই অ্যানাফেজ ওয়ানে এরকম এটা থেকে এটাতে যাবা। এখন দেখো অ্যানাফেজ ওয়ান মানে হচ্ছে বাংলায় বলে গতি পর্যায়। গতি পর্যায়, গতি পর্যায়। এখন আসো এদের ঘটনাটা একটু বলে দিই। আচ্ছা মেটাফেজ ওয়ানে কিছু এদের মধ্যে একটা বিচ্ছেদ শুরু হয়েছে না? এরা ব্রেকআপ করার জন্য মাঝখানে আসছে না? ব্রেকআপ করার জন্য মাঝখানে আসছে না? এবার ফাইনালি তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা আর থাকছি না একসাথে, এবার আমরা আলাদা হয়ে যাবই। আমরা আর থাকছি না, আমরা অনেক গুনাহ করে ফেলছি, এবার আমরা তওবা করে ভালো রাস্তায় চলবো এবং এইসব প্রেম প্রীতি আর করবো না। আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আমার সাথে তোমার সম্পর্কে শেষ, কাহিনী খতম। এখন আমরা যে যার জায়গায় চলবো, যে যে জায়গায় চলবো। কি যা যা এখন যা। কি কোচিং দিয়ে আসছো যে তাড়াতাড়ি? আবিদের ইয়া কি কখন? আবিদের আজকে বন্ধ, কালকে 3টা থেকে 5টা। ঠিক আছে যা। এখন দেখো ওরা যে বললো যে অনেক গুনাহ করে ফেলছে, এখন আমরা ব্রেকআপ করে ফেলি, এখন আমরা আল্লাহর রাস্তায় চলি, এসব গুনাহ থেকে বিরত থাকি। তাহলে ফাইনালি তাদের মধ্যে একটা ব্রেকআপ হচ্ছে। দ্যাট মিনস লিখো এখানে গল্পটা লিখো। ফাইনালি কী হচ্ছে, তাদের মধ্যে একটা কী হচ্ছে, ব্রেকআপ হচ্ছে। ফাইনালি তারা ব্রেকআপ করে আলাদা হয়ে যায় এবং দুজন দুই দিকে যেতে থাকে। এই গল্পটা আগে লিখো, আমি বাংলা জিনিসগুলো বুঝিয়ে দিব। ফাইনালি গল্পটা একটু লিখো। ফাইনালি তারা ব্রেকআপ করে নেয়। এবং দুজন দুদিকে যেতে থাকে। স্বাভাবিক, ব্রেকআপ করলে তো আর তারা একসঙ্গে থাকবে না, তারা দুদিকেই চলে যাবে, দুজন দুদিকে চলে যাবে। তাহলে তারা ব্রেকআপ করে ফেলছে না? ব্রেকআপ করে ফেলা মানে কি? এখানের মধ্যে এতদিন তাদের মধ্যে কি ছিল, রিলেশন ছিল। কিসের কারণে? এই কায়াসমাটা যুক্ত থাকার কারণে। এখন এই ফাইনালি এই কায়াসমাটা চলে যাবে। মানে এই দুইটা আলাদা হয়ে যাবে। ফাইনালি এই কায়াসমা চলে যাওয়ার কারণে এই দুইটা আলাদা হয়ে যাবে। তার মানে তাদের ব্রেকআপ করাটা কেন পসিবল হয়েছে? কারণ এই কায়াসমাটার বিচ্ছেদের কারণে। তার মানে এখন বুঝছো, তোমাকে যদি প্রশ্ন করে কায়াসমা বিচ্ছিন্ন হয় কোন পর্যায়ে, আনসার হবে কিন্তু অ্যানাফেজ ওয়ান। অনেকে এই চিত্রটা দেখে বলবে মেটাফেজ ওয়ান, কিন্তু মেটাফেজ ওয়ান স্টিল কায়াসমা থাকে, এদের মধ্যে এখনও রিলেশনটা আছে, বন্ধনটা আছে। বাট অ্যানাফেজ ওয়ানে এসে দেখো দুইজন দুই দিকে, একজন এই মেরুতে চলে গেছে, আরেকজন এই মেরুতে চলে গেছে। কোন ক্রোমোজোমটা দেখো, এই বাইভ্যালেন্টটার কথা বলতেছি। এইটা দেখো, এই যে এই ক্রোমোজোমটা দেখো, এই ক্রোমোজোমটা এইটা এদিকে চলে গেছে, এই ক্রোমোজোমটা এদিকে চলে গেছে। তাহলে দুজন দুই দিকে চলে গেছে না? কারণ তাদের মধ্যকার আর কোনো রিলেশন নাই, তারা ব্রেকআপ করে ফেলছে। মানে তাদের কায়াসমাটার বিচ্ছেদ করছে, এই কায়াসমার বিচ্ছেদ করার কারণে তারা দুজন দুই দিকে গেছে। দেখো এই ক্রোমোজোমটা এখানে গেছে, এই ক্রোমোজোমটা এখানে গেছে। তাহলে বাইভ্যালেন্ট আর আছে, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া আর আছে। এটা কি এখন আর কাপল না হলে তখন এই জোড়াকে তুমি আর হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবা? না। তখন এদেরকে কি বাইভ্যালেন্ট বলতে পারবা? পারবা না। এদেরকে কি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবা? পারবা না। এদেরকে কি বাইভ্যালেন্ট বলতে পারবা? পারবা না, কারণ তারা কাপল না। সো এটাই হচ্ছে কথা। ঠিক সেমভাবে দেখো, এই ক্রোমোজোমটা এদিকে চলে গেছে, তার মানে তাদের মধ্যকার যে রিলেশন ছিল তারা সেটা ব্রেকআপ করার ফলে তারা দুজন দুই দিকে চলে গেছে। তার মানে এই কথাগুলো তো গল্পের মাধ্যমে বলছি। এখন আসো বাংলা ভাষা, এখন আসো ব্যাখ্যা। 1 নম্বর লিখো আমার সাথে। এখন লিখো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। লিখো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া পৃথক হয়ে যায় কায়াসমার বিচ্ছেদের কারণে। মানে ব্রেকআপ করে ফেলছে যে জন্য আর কি, মানে এই কায়াসমাটা চলে গেছে, তো কায়াসমার বিচ্ছেদের কারণে এই হোমোলোগাস ক্রোমোজোম দ্বারা পৃথক হয়। তার মানে প্রশ্ন ভিত্তিকে যদি আসে কায়াসমার বিচ্ছেদ কোন পর্যায়ে ঘটে, আনসার হবে অ্যানাফেজ ওয়ান, নট মেটাফেজ ওয়ান। ভুল করবে অনেকে, এই ফিগারটা দেখেই ভুল করে ফেলবে, মনে করবে যে এখানে কায়াসমা নেই, মানে বাট এখানে কায়াসমা আছে। অ্যাকচুয়ালি কায়াসমা নেই হচ্ছে অ্যানাফেজ ওয়ানে।
এতটুকু বুঝতে পারছো? আচ্ছা তখন বলো তো, তখন এদেরকে কি আর বাইভ্যালেন্ট বলতে পারবা? এদেরকে তো আগে আমরা কি রাখতাম, বাইভ্যালেন্ট, মানে এদের এই কাপেলগুলোর একটা নাম ছিল, এই কাপেলগুলোর একটা নাম ছিল হচ্ছে বাইভ্যালেন্ট। এখন তো এরা কাপল নাই, তখন এদেরকে আর তখন তুমি কি রাখতে পারবে না, বাইভ্যালেন্ট রাখতে পারবে না। সো এটা মাথায় রাখবা। আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি, ব্রেকআপ করার পর তারা কি আর একই দিকে যাবে? যাবে না, দুজন দুই দিকে যাবে। তার মানে দেখে এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে যাবে, এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে যাবে। তার মানে দেখো ফলে ফলে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। ফলে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়, বিপরীত মেরুর দিকে অগ্রসর, বিপরীত দিকে যাই। দেখো এই গল্পের মাধ্যমে বলতেছি, সেই একদম ইজি। বিপরীত মেরুর দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার সময় দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। মানে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে, বাহুগুলো পেছনের দিকে থাকে। যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে, বাহুগুলো পেছনের দিকে থাকে। এগুলো সেম কথাগুলো মাইটোসিসও পড়ছি। তো লিখো যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার কি, এই কথাগুলো তো আমরা আগেই পড়ে আসতেছি। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেম আগের মতো, বাহুদ্বয় অনুগামী। এই কথাগুলো আমরা কোথায় পড়ছি? মাইটোসিসও তো পড়ছি, সেম তো এখানেই সেম ঘটনা ঘটবে। সো এই জন্য এই জিনিসগুলো বলছি যে বোঝাটা কোনো ব্যাপার না। আচ্ছা 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে তখন ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকারে দেখায়, BLJI। দেখছো সেম এই 4টা আমরা মাইটোসিসে পড়ছি না, ক্রোমোজোমগুলোকে বি এর মতো দেখায়। ওখানে বলছি জিনিসগুলো আছে, এখানে আর বলতেছি না। বি এর মতো দেখালে এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, এল এর মতো দেখালে এটাকে বলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো দেখালে এটাকে বলে অ্যাক্টোসেন্ট্রিক, আই এর মতো দেখালে এটাকে বলে টেলোসেন্ট্রিক। এগুলো আগেও বলছি বা তোমরা আগেও জানো, সো এখানে আর ব্যাখ্যা করতেছি না। এটাই হচ্ছে অ্যানাফেজ 1, একদম হুবহু কপি টু কিসের মতো, মাইটোসিসের মতো। শুধু মাইটোসিসে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার ব্যাপারে কিছু নাই আর কি এখানে আছে। মাইটোসিসে কাপল টাপল ছিল না, মাইনোসিসে এসে কাপল হয়েছে, পার্থক্যটা এই জায়গায়। আচ্ছা বুঝতে পারছো না অ্যানাফেজ 1? এই অ্যানাফেজ 1 বুঝতে পারছো না? অ্যানাফেজ 1 বুঝতে পারছো না? এই চিত্রটা বুঝছো? এই জিনিসটা এই মেরুর দিকে চলে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে চলে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে চলে যাচ্ছে। ঠিক সেমভাবে এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে চলে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে চলে যাচ্ছে। তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে যে তারা এখন দূরে দূরে চলে যাচ্ছে। বলছে আমরা অনেক হারাম কাজ করছি, আর করবো না হারাম কাজ। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, এটাই হচ্ছে কথা, একদম ইজি। আচ্ছা এনাফেজ 1 তো বোঝার কোনো ব্যাপার না, এই জিনিসগুলো লিখবা, হয়েছে? ওকে মুছে দিই, অনেক কিন্তু সময় পাইছো। এবার আসো টেলোফেজ 1। টেলোফেজ 1 তো আর কোনো বুঝা ব্যাপারই না। টেলোফেজ মানে তো বুঝো শেষ পর্যায়ে। এইখানে তো উল্টা ঘটনাগুলো ঘটে, মানে হচ্ছে এটা আমি এবার একটু মুছে দিতে পারি, এইটা একটু মুছে দিয়ে আমি এখানে একটু টেলোফেজ 1টা তোমাদেরকে দেখাইতে পারি। টেলোফেজ 1টা একটু দেখাইতে পারি। এই দেখো এই টেলোফেজ 1, এটা হচ্ছে টেলোফেজ 1। ক্রোমোজোমগুলো যখন বিপরীত মেরুর দিকে গেছে, এখন তুমি তো জানো টেলোফেজ 1-এ কি হবে। ক্রোমোজোমকে ঘিরে একটা নিউক্লিয়ার মেমব্রেন আসবে, নিউক্লিয়াস সৃষ্টি হবে। ওই যে মেরুর দিকে যে ক্রোমোজোমগুলো তৈরি গেছিল, ওই ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার মেমব্রেন আসছে, মানে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। ওই ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। তারপর দেখা যাচ্ছে ক্রোমোজোমগুলো আবার জল যোজন করে সরু হচ্ছে, মানে জল মেটাফেজের সময় কোষ বিভাজনের সময় তো তোমার ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে, কিন্তু এখানে উল্টা ঘটনা ঘটবে না। এখানে কি করবে, জল যোজন করবে, জল যোজন করে আবার আগের মতো হয়ে যাবে, মানে আবার আগের মতো সরু হয়ে যাবে, চিকন হয়ে যাবে ক্রোমোজোমগুলো, আবার আগের মতো চিকন হয়ে যাবে। এখানে আবার নিউক্লিওলাস সৃষ্টি হবে, এখানে আবার নিউক্লিওলাস সৃষ্টি হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে এখানে সাইটোকাইনেসিস ঘটবে। এদিক দিয়ে এটা কি বলা হয়, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস করলে এখানে কয়টা সেল তৈরি হবে, 2টা। তার মানে আমরা নিয়েছিলাম কয়টা সেল, একটা সেল। খেয়াল করে এই সেলটা আমরা নিয়েছিলাম, এই সেলে ক্রোমোজোম কয়টা, 4টা, 1 2 3 4। এই সেলে ক্রোমোজোম কয়টা, 4টা, 1 2 3 4। এখান থেকে কয়টা সেল পাইছি, 2টা। এটা হচ্ছে মিওসিস 1, কয়টা সেল পাইছি, 2টা। এবং দেখো এগুলো হচ্ছে তার ডটার সেল। এইখানে ছিল 4টা ক্রোমোজোম, মাতৃকোষ, জন্মমাতৃকোষে ছিল 4টা ক্রোমোজোম, 1 2 3 4, 1 2 3 4, 4টা ক্রোমোজোম। কিন্তু দেখো এই অপত্য কোষে ক্রোমোজোম কয়টা, 1টা 2টা, তার মানে এখানে 2টা। এই অপত্য কোষে ক্রোমোজোম কয়টা,
দুইটা। তাহলে বলো মাতৃকোষে ছিল ক্রোমোজোম 4টা, অপত্যকোষে ক্রোমোজোম কয়টা কয়টা? দুইটা দুইটা। তার মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না? দ্যাট মিন্স মিউসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার কারণে আমরা মিউসিস 1-কে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক কোষ বিভাজন, কারণ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে মিউসিস 1-এ অপত্যকোষে ঠিক অর্ধেক ক্রোমোজোম থাকে, তাই এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। এতটুকু বুঝতে পারছো? তার মানে আমাদের মিউসিস 1 শেষ। আমাদের কি শেষ? মিউসিস 1 শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কমেন্টে বলো একদম ইজি না, আমি যে বললাম না এইগুলো তো বোঝা কোনো ব্যাপার না। এখন যেগুলো পড়াবো সেগুলো বোঝা কোনো ব্যাপার না, কারণ এগুলো মেটাফেজের সাথে মাইটোসিসের মতোই, ঠিক আছে? এখন তো আমি মিউসিস 1 শেষ করছি, মিউসিস 2টা তো হুবহু মাইটোসিস। দ্যাট মিনস আমি যখন তোমাকে টেলোফেজ 1-এর পর মিউসিস 1-এর পর মিউসিস 2 দেখাবো, মিউসিস 2কে আমি ডাকবো আরেক নামে মাইটোসিস। দ্যাট মিনস মিউসিস 2 একেবারে কপি মাইটোসিসের মতো। তার মানে এটা শিখার কোনো কিছু নেই। মাইটোসিস তুমি ভালোভাবে শিখেছি না আমি, এটা এখানেই সেটা। তাহলে বলো মিউসিস 2-তে শুরু হবে কি দিয়ে? প্রোফেজ 2 দিয়ে। এই কোষটা দেখো, এই কোষটা আলাদাভাবে প্রোফেজ 2 করবে, এই কোষটা আলাদাভাবে প্রোফেজ 2 করবে। এখানে কয়টা কোষ খেয়াল করো, এটা একটা কোষ, এটা একটা কোষ, কারণ মিউসিস 1-এ কয়টা কোষ তৈরি হয়? 2টা না? এটা একটা কোষ, এটা আরেকটা কোষ। তো এইখানে আলাদাভাবে মিউসিস 2 হবে, মানে মাইটোসিস হবে। এইখানে আলাদাভাবে মিউসিস 2 হবে, এইখানে আলাদাভাবে মিউসিস 2 হবে, এখানে আলাদাভাবে মিউসিস 2 হবে। এখান থেকে 2টা, এখান থেকে 2টা, টোটাল 4টা তৈরি হবে। এখান থেকে 2টা, এখান থেকে 2টা, টোটাল 4টা তৈরি হবে। এবং এটা যেহেতু মাইটোসিস, এখানে যেহেতু 2টা ক্রোমোজোম, অপত্যকোষেও 2টা ক্রোমোজোম থাকবে। এখানে যেহেতু 2টা ক্রোমোজোম, অপত্যকোষেও 2টা ক্রোমোজোম থাকবে, তাই না? হুবহু মাইটোসিস। আমি বারবার বলতেছি হুবহু মাইটোসিস, বুঝার কোনো কিছু নেই। মাইটোসিস শিখছো না? সেম। এখন দেখো, তাহলে আমি একটু প্রোফেজ 2টা দেখাই। প্রোফেজ 2টা দেখাই, দেখো এগুলো তো ভাই কোনো ব্যাপারই না। এই দেখো প্রোফেজ 2-তে কি হয়? এই যে আমরা ওই কোষটা নিছি, ওই কোষটাই 2টা ক্রোমোজোম ছিল, 2টা ক্রোমোজোম। এই যে কোষটা ছিল, ওই কোষটা 2টা ক্রোমোজোম ছিল, 2টা ক্রোমোজোম। এখানে কয়টা কোষ? 2টা কোষ। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা আরেকটা কোষ। এই কোষে আলাদাভাবে প্রোফেজ 2 হবে, এই কোষে আলাদাভাবে প্রোফেজ 2 হবে। এবং প্রোফেজে কি হয়? কিচ্ছু না, ক্রোমোজোমগুলো জল বিয়োজন করে। বইয়ে লেখা, তোমরা বইটা খুলো, হুবহু মাইটোসিস। জল বিয়োজন করে ক্রোমোজোমগুলো খাটো হবে, মোটা হবে, যেটা আমরা ফার্স্ট ক্লাসেই বলছি, মাইটোসিসের শুরুতেই বলছিলাম। জল বিয়োজন করলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কী হবে? খাটো হবে, মোটা হবে, খাটো হবে, মোটা হবে। জল বিয়োজন করে ক্রোমোজোমগুলো কী হবে? খাটো হবে, মোটা হবে। ওই একটা গল্প দিয়ে বুঝেছি না, যে কান্নাকাটি করা মানে হচ্ছে জল বিয়োজন করা। কান্নাকাটি করে তারা ওই যে বাবুকে খাওয়াইছিল, বাবুকে খাওয়াই মোটা করে ফেলছিল, সব মোটা হয়ে যাবে। কান্নাকাটি করার পর একটু আবেগী হয়ে বাবুকে বলছে, অনেক দিন ধরে তাদের মধ্যে কোনো কথা ছিল না, মানে হ্যাঁ তাদের মধ্যে কোনো কথা ছিল না। তো অনেক দিন পরে মেয়েটা তাকে মেসেঞ্জারে নক দিছে, বাবু খাইছো কি না? তো ও বাবুকে খাওয়াই মোটা বানিয়ে ফেলছিল। এরকম একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, সো জল বিয়োজন করার পর কী হয়? খাটো হয় আর মোটা হয়, খাটো হয় আর মোটা হয়। ফলে এরা রঞ্জক ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়। রঞ্জক ধারণ ক্ষমতাপ্রাপ্ত হয়, যেটা আমরা পড়ছিলাম। ঠিক আছে? এখানে তো আমুরি কিছু নেই, আগে যেগুলো পড়ছি সেগুলোই বলবা। কিচ্ছু না, আগে যেগুলো পড়ছে সেগুলো কিচ্ছু না। প্রোফেজ 2 শেষ, কিচ্ছু না, একেবারে মাইটোসিস। দেখো এখানে সেম, এখানেও সেম ঘটনা। আচ্ছা, এটা ছিল প্রোফেজ 2। এখন দেখো প্রোফেজ 2 এর পর কি বলো তো? প্রোফেজ 2 এর পর হচ্ছে মেটাফেজ 2। খেয়াল করো ভাইয়া, এখানে ভাইয়া লিখে দিচ্ছি না কেন? বলতেছি এগুলো একেবারে কপি মাইটোসিসের মতো, কোনো কিচ্ছু না। দেখবা শর্টকাটে লিখে দিছে বইয়ে, তুমি ওগুলাই লিখবা, কিচ্ছু না। সো ওগুলা বুঝার আগেই বুঝে ফেলছো তুমি, এখানে আর বোঝানোর কিছু নেই, কারণ মাইটোসিস আমি পড়াই ফেলছি। যে দেখো এটা হচ্ছে মেটাফেজ, যেহেতু এখানে মেটাফেজ নেই তারপর হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কী হয় বলো তো? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখো তো এই কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, এই কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। এবং মেটাফেজ যেহেতু, মেটা মানে হচ্ছে মধ্যখানে, ক্রোমোজোম 2টা মাঝখানে আসছে। দেখছো এই কোষে ক্রোমোজোম 2টা মাঝখানে আসছে। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে প্রোফেজ। এই যে ক্রোমোজোম 2টা, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম 2টা মাঝখানে আসছে। মেটাফেজ মানে হচ্ছে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল আসবে, এই ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল আসছে।
ঠিক সেমভাবে দেখো এই ক্রোমোজোম দুইটা বিষুবীয় অঞ্চলে আসছে। তাহলে মেটাফেজে কি হয়? মেটাফেজে জাস্ট ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে। তাহলে প্রোফেজের পর কি বলতো? মেটাফেজ টু। মেটাফেজ টু। তাহলে ক্রোমোজোমগুলো কোথায় আসে বলো তো? বিষুবীয় অঞ্চলে আসে। তবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এইখানে সেন্ট্রোমিয়ার লিখো, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। সেন্ট্রোমিয়ারের বিভক্ত হওয়ার কারণে কি হয়? ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। খেয়াল করো, এই বরাবর আমি, হ্যাঁ এই বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর দেখো, এই সেন্ট্রোমিয়ার বরাবর এভাবে ভাগ হবে, এই সেন্ট্রোমিয়ার বরাবর এভাবে ভাগ হবে, এই সেন্ট্রোমিয়ার বরাবর এভাবে ভাগ হবে, এই সেন্ট্রোমিয়ার এভাবে ভাগ হবে। তাহলে এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম আলাদা। তাহলে দুইটা ক্রোমোজোম, এখান থেকে দুইটা ক্রোমোজোম, এখান থেকে দুইটা ক্রোমোজোম, এখান থেকে দুইটা ক্রোমোজোম। তার মানে মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, যেটা মেটাফেজ 1 এ ঘটে নাই। আমি বলছিলাম না যে মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, বিভক্ত হয় না বিধায় ওখানে ক্রোমোজোম সংখ্যা বাড়ে নেই। কিন্তু মেটাফেজ 2 মানে মাইটোসিসে, মানে মিউসিসে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এবং বিভক্ত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সেটা আমরা অ্যানাফেজেই দেখবো, কীভাবে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এটা এই পারে চলে যাবে, এটা ওই পারে চলে যাবে, ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাবে। এই ঘটনাগুলোই মেটাফেজ 2 এ ঘটে। কিচ্ছু না, এগুলো কিচ্ছুই না। ঠিক আছে, তো আমি এই দুইটা একটু মুছে দিই, মেটাফেজটা রাখি, প্রোফেজটা চলে দিই। এই দেখো আমি এখানে তোমাকে অ্যানাফেজটা নিয়ে আসছি। এই দেখো অ্যানাফেজ, তুমি একটু খেয়াল করো, এই দেখো অ্যানাফেজ, দেখো অ্যানাফেজ দেখো, তুমি দেখো এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে এই এদিকে একটা ক্রোমোজোম চলে গেছে, এই মেরুতে একটা ক্রোমোজোম চলে গেছে, এই মেরুতে একটা ক্রোমোজোম গেছে। ভালোভাবে খেয়াল করো, এই দেখো এই জায়গায় একটা ক্রোমোজোম ছিল। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে এই পাশেরটা এদিকে চলে গেছে, একটা ক্রোমোজোম এদিকে চলে গেছে, এই পাশেরটা এদিকে চলে গেছে। ঠিক সেমভাবে এখানে দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে এই ক্রোমোজোমটা এদিকে চলে গেছে, এই ক্রোমোজোমটা এদিকে চলে গেছে। ঠিক সেমভাবে দেখো এখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে এই ক্রোমোজোমটা এদিকে, এই ক্রোমোজোমটা এদিকে, এদিকে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে এই ক্রোমোজোমটা এদিকে, এই ক্রোমোজোমটা এদিকে। তার মানে মেটাফেজ 2 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা এভাবে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্রোমোজোম সংখ্যা কী হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। খেয়াল রাখবা, দ্বিগুণ। এটা কিন্তু মেটাফেজ 1 এ ঘটে না, এটা হচ্ছে মেটাফেজ 1 আর মেটাফেজ 2 এর মধ্যে পার্থক্য। মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, ফলে ক্রোমোজোম সংখ্যা বাড়ে না। কিন্তু মেটাফেজ 2 তথা মেয়োসিস তথা মাইটোসিসে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা এভাবে বেড়ে যায়। কিচ্ছু না, এই জিনিসগুলোই মনে রাখবা, কারণ এগুলো আগে থেকেই পড়ে আসছে সব। ওকে, মেটাফেজ 2 এর পর লাস্ট আর কি আছে রে ভাই? আর তো আছে তোমার অ্যানাফেজ 2 এর পর আর আছে কি? টেলোফেজ 2। এই দেখো এটা হচ্ছে টেলোফেজ 2, কিচ্ছুই না। টেলোফেজ মানে তো বুঝো, দেখো টেলোফেজ মানে তো বুঝো এই দুইটা ক্রোমোজোমকে ঘিরে এদিক দিয়ে একটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। এটা ভালোভাবে খেয়াল করো, এই দুইটা ক্রোমোজোম কি মিলে, এভাবে একটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। ঠিক সেমভাবে এই দুইটা ক্রোমোজোমকে ঘিরে এভাবে আরেকটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এটা। তার মানে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি গেছে? 2টা, 1 2। ঠিক সেমভাবে দেখো এই দুইটা ক্রোমোজোম ঘিরে এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হবে, যেটা হচ্ছে এটা। ঠিক সেমভাবে এই দুইটা নিউক্লিয়াসকে ঘিরে এদিকে একটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, যেটা হচ্ছে এটা। তার মানে একটি কোষ থেকে দুটি কোষ থেকে টোটাল 4টি। এবং মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম। দেখো মিওসিস 2 যখন শুরু করতেছিলাম তখন 2টা ক্রোমোজোম ছিল না, এখানেও 2টা ক্রোমোজোম। মিওসিস 2 যখন শুরু করতেছিলাম তখন 2টা ক্রোমোজোমই ছিল, এখানেও 2টা ক্রোমোজোম। দেখো এখানেও 2টা ক্রোমোজোম, এখানেও 2টা ক্রোমোজোম। তাহলে এটা হুবহু মাইটোসিস না? এটাই হচ্ছে ভাইয়া মিওসিস 2 মাইটোসিস। তাহলে মিওসিস 2 কিচ্ছুই না, ইটস লাইক মাইটোসিস। এখানে পড়ার কিচ্ছুই নেই, মাইটোসিস যা পড়ছো তাই। ঠিক না? আমি কি ঠিক বলতেছি কি না? মিওসিস 2টা মাইটোসিসের মতো, তো এখানে আহামরি কিছু আছে? তুমি আগে মাইটোসিস যা পড়ছো এখানেই সেই কথাগুলোই হচ্ছে, এর চেয়ে বেশি কিছু হচ্ছে না। তাহলে ফাইনালি আমরা
একটি কোষ থেকে টোটাল 4টি কোষ পেয়ে গেছি। ফাইনালি আমরা কি পেয়ে গেছি, একটি কোষ থেকে টোটাল 4টি কোষ পেয়ে গেছি। একটি কোষ থেকে টোটাল কয়টি কোষ পেয়ে গেছি, 4টি কোষ পেয়ে গেছি। এবার তোমরা আমাকে একটু বলো, তোমরা এবার ফাইনালি মিওসিসটা বুঝতে পারছো কিনা, ফাইনালি তোমরা মিওসিসটা বুঝতে পারছো কিনা। এবারে জাস্ট কষ্ট করে আমাকে বলো ফাইনালি তোমরা মিওসিস 2টা বুঝতে পারছো কিনা। তার মানে আমরা কি করছিলাম বলো তো, আমরা এদিক দিয়ে একটা জনন মাতৃকোষ নিয়েছিলাম, খেয়াল করো আমরা কি করছি যে একটু বলতেছি। জনন মাতৃকোষ নিয়েছিলাম, ওই জনন মাতৃকোষে এভাবে জোড়া জোড়া করে 4টা ক্রোমোজোম ছিল, জোড়া জোড়া করে 4টা ক্রোমোজোম ছিল। এখানে আমি মিওসিস 1 ঘটাইছি। মিওসিস 1 ঘটানোর কারণে এখান থেকে 2টা কোষ ছড়িয়েছে এবং 2টা কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। যেমন দেখো A2টা এখানে চলে আসে, A2টা এখানে চলে আসে। তার মানে মিওসিস 1-এ মাতৃকোষে ক্রোমোজোম ছিল 4টা, কিন্তু দেখো অপত্য কোষে ক্রোমোজোম কয়টা, 2টা, এদিকে 2টা এদিকে 2টা। তাহলে মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যায়। এবার এটা শুরু করবে মিওসিস 2, এখান থেকেও 2টা তৈরি হবে, এখান থেকেও 2টা তৈরি হবে। এবং খেয়াল করো এখানে ঘটবে মিওসিস 2, যেটা একটু আগে দেখেছি, এখানেও ঘটবে মিওসিস 2, কিচ্ছু না মিওসিস 2। এখানে যেহেতু 2টা ক্রোমোজোম, এখানেও 2টা ক্রোমোজোম হবে, এখানেও 2টা ক্রোমোজোম হবে। এখানে যেহেতু 2টা ক্রোমোজোম, এখানেও 2টা ক্রোমোজোম হবে, এখানে 2টা ক্রোমোজোম হবে। কেন? কারণ মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতো, যেখানে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ততটা ক্রোমোজোম থাকে। যেহেতু মিওসিস 2 মানে হচ্ছে কি মাইটোসিস, মিওসিস 2 মানে হচ্ছে কি মাইটোসিস। তাহলে ফাইনালি একটা কোষ থেকে আমরা কয়টা কোষ পেলাম, 4টা, 1 2 3 4। মায়ের কোষে ছিল 4টা ক্রোমোজোম, সন্তানের কোষে আছে 2টা ক্রোমোজোম। আমরা এই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে বিধে আমরা এটাকে বলতেছি হ্রাসমূলক কোষ বিভাজন। তো ফাইনালি আমরা মিওসিসটা শেষ করছি। এবার মিওসিস থেকে কিছু প্রশ্ন আসে, একটু তোমাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাস করব। তার আগে তোমরা আমাকে বলো যে মিওসিসটা বুঝছো কিনা, এই মিওসিস যা পড়াইছি তা বুঝছো কিনা। জি ভাইয়া আলহামদুলিল্লাহ বুঝছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, বুঝেছি স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, বুঝেছি, অল ক্লিয়ার। আচ্ছা সকালে মনে হয় আমি একমাত্র ক্লাস নেই, নাকি আর কেউ নেই? সকালে কি আমি একমাত্র ক্লাস নেই? আচ্ছা দেখো, তাহলে ভাইয়া মিওসিস 2 শেষ করলেন, ঠিক আছে ভাইয়া, অনেক কষ্ট শেষ করলেন। আসলে আমি একটু সবগুলো ডিটেলস পড়াতে চাই তো, মানে বইয়ের যা যা লাইন আছে সবগুলো পড়াতে চাই তো আমার সময়টা একটু বেশি লাগে। হ্যাঁ, তো আমি চাই যে আমি মনে করি একজন স্টুডেন্ট আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টগুলো কিছু বুঝে না, তো আমি এভাবে ট্রিট করি সবাইকে। আমি এভাবে ট্রিট করি যে একজন ভালো স্টুডেন্টও আমি মনে করি যে সে কিছু বুঝে না, তো সেভাবে আমি ট্রিট করি, যার কারণে আমার ক্লাসগুলো লেন্থি হয়, প্লাস আমি বইয়ের সব জিনিস বুঝে দেওয়ার চেষ্টা করি এবং এখানে লজিক খাটানোর চেষ্টা করি। তোমরা এই পর্যন্ত যত ক্লাস করছো দেখছো আমি বেসিকের সাথে তোমাদেরকে লজিকও দেওয়ার চেষ্টা করছি। যখন একটা লাইন দিছে আমি বলছি এই লাইনটা কেন, এখানে ডিএনএ রেপ্লিকেশন কেন হয় না, এভাবে বলছিলাম। তো তোমাদেরকে আমি চিন্তা করার সুযোগ দিছি, কেন এখানে মিওসিস 2 হয়েছে, এইভাবে চিন্তা করার সুযোগ দিই এবং পরে দিয়ে আমি আনসারও বলে দিই, ঠিক আছে। এছাড়া কিছু পোস্টের মাধ্যমেও তো দেখো আমি কিছু প্রশ্ন দিয়ে দিই। তা তোমাদের উপর তো এই চ্যাপ্টারের উপর তো একটা পরীক্ষা হবে এবং ওই পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে প্রশ্নগুলো অবশ্যই বুঝবা লজিকে ভরপুর থাকবে। মানে প্রশ্নগুলো তুমি যদি আমার ক্লাসগুলো না করে শুধু বই পড়ো তাহলে দেখা যাবে অনেক প্রশ্ন তুমি আনসার করতে পারবে না। মানে তুমি ধরো আমার ক্লাসগুলো না করে শুধু বই পড়তেছো, শুধু বই পড়ে দেখবা যে অনেকগুলো আনসার তুমি ওভাবে দিতে পারতেছো না, কারণ হচ্ছে তুমি চিন্তা করতেছো না, বই পড়ার সময় তোমার ওই চিন্তাটা আসতেছে না। কিন্তু আমার ক্লাস করার সময় আমি যেভাবে লজিকগুলো দিয়ে দেই, লজিকগুলো অবশ্যই তোমাকে চিন্তা করতে বাধ্য করবে। এই লাইনটা দ্বারা কী বুঝাইতেছে, যেটা তোমাকে চিন্তা করতে বাধ্য করবে। ডিএনএ রেপ্লিকেশন হয় না, কেন হয় না, চিন্তা করতে বাধ্য করবে। তো ওই প্রশ্নগুলো যখন এমসিকিউতে দিবে তখন তুমি আনসার করতে পারবা, কারণ তুমি বেসিক ক্লিয়ার, তুমি লজিক খাটাইতে পারো। দ্যাটস দ্য ডিফারেন্স, যে তুমি শুধু বই পড়ছো আর চিন্তাই করো না, বইয়ের লাইনগুলো চিন্তা করো না, তুমি জিনিসটা অনেকটা পড়ে গেছো টেক্সটের, ঠিক আছে। এরকম যাতে না হয় চিন্তা করতে হবে, বইয়ের লাইনগুলো বুঝতে হবে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া মিওসিস থেকে কি আসতে পারে, মনে রাখবা এই মিওসিসটা 100% এখান থেকে প্রশ্ন আসবে। তোমাকে মিওসিস 1 অবশ্যই পড়তে হবে, লিখে রাখো মিওসিস 1 100% ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন না আসে যাবেই না। মিওসিস 1 মানে বুঝছো,
ওই প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় প্লাস টেলোফেস 1 পর্যন্ত। প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় তো মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায়, প্রোফেস ওয়ানের 5টা উপপর্যায় মারাত্মক ইম্পর্টেন্ট, উপপর্যায় মারাত্মক ইম্পর্টেন্ট। এই উপপর্যায়গুলো ভালোভাবে পড়বা, তাহলে প্রশ্ন আসলে আনসার করতে পারবা। আনসার করা নিয়ে টেনশন করিও না, তুমি জাস্ট পড়ো, তুমি নিজে আনসার করতে পারবা। বায়োলজি প্রশ্ন বোঝা কঠিন না, এটা ফিজিক্স না যে তোমাকে প্রশ্ন বুঝতে হাঁপাইতে হবে, এমন কিছু না। প্রশ্ন বুঝতে পারবা, কিন্তু লিখতে গেলে কি লিখবে এটাই জানবা না। সমস্যা হচ্ছে এটা, কিছু সমস্যা থাকে। এক জায়গায় হচ্ছে তুমি প্রশ্ন ভালো মতো বুঝলে ইজিলি লিখে ফেলতে পারবা, আরেকটা হচ্ছে তুমি এখানে প্রশ্ন বুঝে গেলেও কী লিখবা সেটাই বুঝবা না। সো এই জন্য তোমাকে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন বোঝা কোনো ব্যাপার না বায়োলজিতে, ঠিক আছে, কিন্তু লেখাটা হচ্ছে ফ্যাক্ট, লিখতে পারাটা হচ্ছে ফ্যাক্ট। এখন দেখো মিওসিস 1টা গুরুত্বপূর্ণ, প্রোফেস 1-এর 5টা উপপর্যায় আরও বেশি গুরুত্বপূর্ণ। কী কী বলো তো? ন্যাপটোটিন, জাইগোটিন, পেকাইটিন, পেপ্লোটিন, ডায়াগেনিসিস, এই 5টা উপপর্যায়। তার মধ্যে পেকাইটিনটা 100% গুরুত্বপূর্ণ। পেকাইটিনটা 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তারপর তোমাকে অবশ্যই মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2 এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বের করতে হবে। সাদৃশ্য ও বৈসাদৃশ্য বের করতে হবে। এই যে একটু আগে আমি মিওসিস 1 পড়াইছি, মিওসিস 2 দোনোটা পড়াইছি না? মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে কী কী মিল আছে এটা বের করবা, নিজে নিজে করবা। মিওসিস 1 এবং মিওসিস কী কী অমিল আছে এগুলো বের করবা। মিল কি? মিওসিস 1 তো বুঝছো, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা একটা অমিল। আর মিওসিস 2 এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না, ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, সেম থাকে। তো এটা একটা বৈসাদৃশ্য। অনেক বৈসাদৃশ্য আছে মিওসিস 2 আর মিওসিস 1 এর মধ্যে। অ্যাকচুয়ালি পড়ার সময় তো বুঝছো কী কী বৈসাদৃশ্য। তারপর মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে সাদৃশ্য আছে, ঠিক আছে। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে অনেক ফেজে সাদৃশ্য আছে, যেমন অ্যানাফেজ বলো, টেলোফেজ বলো, এগুলোতে সাদৃশ্য আছে। টেলোফেজের ক্রোমোজোমগুলো চারপাশে নিউক্লিয়াস আসে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়াস আসে। অ্যানাফেজে নিউক্লিয়াসগুলো 2 মেরুতে যায়, এগুলো মিল না। অ্যানাফেজ, টেলোফেজ এগুলো তো মিল। মেটাফেজটা মিল নেই। মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, ওখানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। মিওসিসে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া থাকে, বাইভ্যালেন্ট থাকে। মিওসিস 2-তে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাইভ্যালেন্ট থাকে না। তাহলে অনেক অমিল আছে, অনেক মিল আছে। এই মিল অমিলগুলো তোমাকে বের করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। নিজে নিজে করবা, নিজে নিজে করলে নিজের চেষ্টা করবা, নিজে আগে চেষ্টা করবা। সাদৃশ্য বৈসাদৃশ্য নিজে না পারলে গাইডে মানে সহায়ক বইয়ের সাহায্য নিবা। আগে নিজে চেষ্টা করবা যে সাদৃশ্য বৈসাদৃশ্য বের করতে পারতেছে কিনা। নিজে না পারলে তারপর সহায়ক বই আছে না, সহায়ক বই থেকে সাহায্য নিবা, বুঝছো? সো চেষ্টা করবা, এরকম প্রশ্ন অবশ্যই আসবে। তারপর দেখো মিওসিস 1 ও মিওসিস 2 এর মেটাফেজের মধ্যে পার্থক্য। দেখো মিওসিস 1 এর মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা বাড়ে না, কিন্তু মিওসিস 2 এর মেটাফেজে দেখছো, আমরা দেখছিলাম সেন্ট্রোমিয়ার বিভক্ত করে দিয়েছিলাম, তাই ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেছে। তাই মিওসিস 2-কে আমরা মাইটোসিস বলি। মিওসিস 1-এ সেন্ট্রোমিয়ার মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত না হওয়ার কারণে ক্রোমোজোম সংখ্যা বাড়ে না। আর মিওসিস 2 এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে ক্রোমোজোম সংখ্যা বাড়ে। এটা হচ্ছে একটা পার্থক্য, বুঝা গেছে? সে এইরকম প্রশ্নগুলো অবশ্যই আসবে। এই মিওসিস 1 এবং মিওসিস 2 থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলোর একটা ঝলক দেখালাম। এই জায়গা থেকে মিওসিস 1 থেকে 100% প্রশ্ন আসবে। প্রোফেস 1-এর 5টি উপপর্যায় থেকে 100% প্রশ্ন আসবে। মিওসিস 1 মিওসিস 2 এর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বের করতে হবে। মিওসিস 1 মিওসিস 2 এর মেটাফেজের মধ্যে পার্থক্য বের করতে হবে। এই উপরের 3টা 100% অবশ্যই তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এইটা এবং এইটা এবং এইটা 100% বাসায় প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা এই 3টা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা। এই 3টা প্র্যাকটিস করলে এটাও প্র্যাকটিস হয়ে যাবে, কারণ এই 3টার মধ্যে এটা পড়ে যায়, এই 3টার মধ্যে এটা পড়ে যায়। আই হোপ এই প্রশ্নগুলো লিখো অথবা স্ক্রিনশট নাও। এগুলো লিখো অথবা স্ক্রিনশট নাও, এগুলো পরীক্ষায় আসবে। লিখছো? ওকে, তাহলে আমি মুছে দেই। লিখছো?
মুছে নেই। এখন দেখো ভাইয়া, মিওসিসের গুরুত্বটা পড়ালেন না, একটু মিওসিসের গুরুত্বটা পড়ান। মিওসিসের গুরুত্ব তো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উচ্চতার দক্ষতামূলক প্রশ্নে আসবে, মিওসিস 2টা উচ্চতার দক্ষতামূলক প্রশ্নে আসবে, খুবই ইম্পর্টেন্ট। এক জোড়া ক্রোমোজোমের মধ্যে কয়টা কায়াসমা গঠিত হতে পারে? লম্বা হলে 2টা হয়, আর বাইটটা হলে 1টা হয়। তুমি দেখবা এটা বাইটটা না, এটা বাইটটা হওয়াতে কায়াসমা কয়টা দিছি? 1টা দিছি। এটা লম্বা না, বাইটটা বলতেছি খাটো, এটা খাটো না, তো এটা খাটো বিদায় কায়াসমা কয়টা দিছে? 1টা দিছি। এটা লম্বা না, লম্বা বিদায় কায়াসমা কয়টা দিছি? লম্বা হলে কায়াসমা 2টা থাকে, আর খাটো হলে কায়াসমা 1টা থাকে। ঠিক আছে? আচ্ছা দেখো, মিউজিসের গুরুত্ব অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটা আমি তোমাকে মুখস্থ করতে দিব না, তুমি জাস্ট একটা টেকনিকের সাহায্যে করবা। লিখো আমার সাথে সাথে, লিখো টেকনিকটা। গাজা ক্রোয়েশিয়াতে মাপা, আচ্ছা মাপাটা এখানে না লিখি, গাজা ক্রোয়েশিয়াতে মাপা অবৈধ, এই টেকনিকটা লিখো। লিখো গাজা ক্রোয়েশিয়াতে মাপা অবৈধ। অবশ্য অবৈধ একটা জিনিস, তো ক্রোয়েশিয়াতে এটা আরও বেশি অবৈধ। গাজা ক্রোয়েশিয়াতে মাপা অবৈধ, এটা লিখো। এটা দিয়ে গাজার গা দিয়ে কি লিখবা? হ্যাঁ, গা দিয়ে লিখবা। এটা হচ্ছে তোমার গ্যামিট সৃষ্টি করে। গ্যামিট সৃষ্টি মানে বুঝো, শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে যখন মিওসিস হয় তখন এটা হয়ে যায় এন, এটা হয়ে যায় এন, তাহলে অর্ধেক হয়ে যায় না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় না, তাই এটা এন, এটা এন। তো এটা যদি পুরুষের হয় তাহলে এগুলো হচ্ছে শুক্রাণু, এই দুইটা হচ্ছে কি? শুক্রাণু। তাহলে শুক্রাণু একটা গ্যামেট না, তাহলে শুক্রাণু তৈরি হচ্ছে এটা। আর এটা যদি মহিলা হয় তাহলে এই দুইটা হচ্ছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু বলো বা ডিম্বাণু বলো, গ্যামেটগুলো বলো, গ্যামেটগুলো এই মিওসিসের মাধ্যমেই তৈরি হয়, মানে গ্যামেট সৃষ্টি হয়। যা দিয়ে বোঝাবে জনুক্রম। জনুক্রম মানে বুঝো, জনুক্রম। জনুক্রম মানে হচ্ছে এটা একটা জীবন চক্র, যে জীবন চক্রে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, দুইটা দশা থাকে। যে ধর একটা জীবের জীবন চক্র আছে, ওই একটা জীবের জীবন চক্রে 2 ধরনের দশা থাকতে পারে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা আর একটা হচ্ছে ডিপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড দশা মানে কি? হ্যাপ্লয়েড দশা মানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোমগুলা জোড়ায় জোড়ায় না থেকে সিঙ্গেল সিঙ্গেল থাকে, মানে এন। এই যে এটা হ্যাপ্লয়েড না, এই জিনিসটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই জিনিসটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর এই জিনিসটা হচ্ছে ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কিন্তু আমি গত ক্লাসেই বুঝাইছি, তো এখানে আর বলতেছি না। এখন খেয়াল করো, এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা। এখন এই ডিপ্লয়েড অবস্থায় যখন মিওসিস হয় তখন তুমি পাবা হ্যাপ্লয়েড অবস্থা। তাহলে এই জীবন চক্রে তুমি ডিপ্লয়েড অবস্থাও পাচ্ছ, হ্যাপ্লয়েড অবস্থাও পাচ্ছ, ডিপ্লয়েড অবস্থাও পাচ্ছ, হ্যাপ্লয়েড অবস্থা পাচ্ছ, ডিপ্লয়েড অবস্থা পাচ্ছ, হ্যাপ্লয়েড অবস্থা পাচ্ছ। এই দুইটা দশা যে জীবন চক্র থাকে, এই জীবন চক্রটাকে বলা হয় জনুক্রম। এই জীবন চক্রটাকে বলা হয় জনুক্রম, যে জীবন চক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দুইটা দশাই উপস্থিত, ওই জীবন চক্রকে বলা হয় জনুক্রম। আশা করি জনুক্রম জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন দেখো ভাইয়া, যে সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ক্রো দিয়ে কি বলো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটা সৃজনশীলে আসে, উচ্চতার দক্ষতাতে একটু থাকবা, সৃজনশীল পারতে হবে না? সৃজনশীল পারতে হলে তো প্রশ্ন কি এটা বুঝতে হবে। সো বুঝো, ক্রোয়েশিয়ার ক্রো দিয়ে কি? ক্রোয়েশিয়ার ক্রো দিয়ে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এটা সৃজনশীলে আসে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ক্রোমোজোম সংখ্যা কি রাখা? ধ্রুব। ক্রোয়েশিয়ার ক্রো দিয়ে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। কিভাবে? দেখো, নর্মালি এটা হচ্ছে তোমার জনন মাতৃকোষ। এইখানে যখন তোমার মিওসিস ঘটে, খেয়াল করো এই জিনিসটা উচ্চতা দক্ষতাতে আসে, তখন এটা এন হয়ে যায়, গ্যামিট, এন গ্যামিট হয়ে যায়। এটা একটা গ্যামিট, এটা একটা গ্যামিট, এটা শুক্রাণু, এটাও শুক্রাণু, তো দুইটা গ্যামিট। খেয়াল করো, তো এখন দেখো গ্যামিট গ্যামিট মিলে তোমার কি হয়?
জাইগোট হয়। খেয়াল করো, এটা একটা গ্যামিট, এটা একটা গ্যামিট, ধরে নাও এটা শুক্রাণু, এবং একটা শুক্রাণুর সাথে এবার আরেকটা ডিম্বাণু যখন আসবে, শুক্রাণুও এন ডিম্বাণুও এন, তখন এন এন মিলে টোয়াইস এন জাইগোট হয়ে যায়। আর এই জাইগোটটা একদিন মানুষ হয়ে যায়, এই জাইগোটটা একজন মানুষ হয়ে যায়। তাহলে মানুষ হচ্ছে সবসময় ডিপ্লয়েড, আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব। খেয়াল করো, আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব। তাহলে আমাদের ক্রোমোজোমের আমরা ডিপ্লয়েড মানে কি, আমাদের ক্রোমোজোম হচ্ছে টোয়াইস এন, মানে 23 জোড়া ক্রোমোজোম। টোয়াইস এন মানে জোড়া, 23 জোড়া ক্রোমোজোম। তো এখন দেখো, যদি মিউসিস না ঘটতো, ধরো এখানে যদি মাইটোসিস ঘটতো, ধরে নাও যদি এখানে মাইটোসিস ঘটতো, তাহলে এটা টোয়াইস এন হলে এটাও টোয়াইস এন হইতো না, এটাও টোয়াইস এন হইতো না, কারণ আমরা জানি ক্রোমোজোম সংখ্যা তো ঠিক থাকে মাইটোসিসে। এখন বলো তো, তাহলে শুক্রাণুও টোয়াইস এন হয়ে যাচ্ছে, ডিম্বাণুও টোয়াইস এন হয়ে যাচ্ছে। দেখো, শুক্রাণুও টোয়াইস এন হয়ে যাচ্ছে, ডিম্বাণু টোয়াইস এন হয়ে যাচ্ছে। আর যখন জাইগোট কি হয়ে যাচ্ছে, 2n 4n, এরকম কখনো দেখছো 4n? তার মানে 4n জীব কি পসিবল? তার মানে 4n জীব তো পসিবল না, তার মানে অবশ্যই এখানে মিউসিস ঘটতে হবে, না হলে ক্রোমোজোম সংখ্যাটা মানুষ থেকে মানুষের ডাবল হইতে থাকবে। ধরো আমি ডিপ্লয়েড না, আমার বাচ্চা হয়ে যাবে টেট্রাপ্লয়েড হয়ে যাবে, মানে 4n। আমি টোয়াইস এন না, আমার বাচ্চা হয়ে যাচ্ছে 4n। তাহলে এরকম কি পসিবল? আমি 2n মানে তুমিও 2n, তোমার বাবাও 2n, তোমার মাও 2n, তোমার ছেলেরাও 2n হবে। সো ক্রোমোজোম সংখ্যাটা যে ধ্রুব মানে সেম, 2n সেম, ধ্রুব মানে সেম থাকতেছে একমাত্র এখানকে মিউসিস ঘটার কারণে। যদি এখানে মিউসিস না ঘটতো, শুক্রাণু এন হইতো না, আর শুক্রাণু এন মিলে টোয়াইস এন হইতো না। মাইটোসিস হলে তো দেখতেছো টোয়াইস এন মিলে 4n হয়ে যাবে, মানে তুমি টোয়াইস এন নিয়ে আর তোমার বাচ্চা হয়ে যাচ্ছে 4n। পসিবল? জীব ধ্বংস হয়ে যাবে, এরকম তো পসিবল না। সো এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রেখা। আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো। এটা উচ্চতার দক্ষতাতে আসবে, সো এভাবে এক্সপ্লেন করবা, উচ্চতার দক্ষতাতে আসবে, এভাবে এক্সপ্লেন করবা। দেখো, মাপার প দিয়ে কি বুঝাবে? প দিয়ে বোঝাচ্ছে প্রজাতির স্বকীয়তা রক্ষা করা। এটাও সেম কথা, ওই যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকার কারণে প্রজাতিগুলো ঠিক থাকতেছে। আমি একটা প্রজাতি, আমরা মানুষ একটা প্রজাতি, মানুষ প্রজাতিতে সবাই টোয়াইস এন হয়। তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার কারণে, মিউসিসের কারণে প্রজাতি তার নিজস্বতা ঠিক থাকছে, তার ক্রোমোজোমগুলো ঠিক থাকছে। আমি যেরকম টোয়াইস এন, আমার বাচ্চাগুলো টোয়াইস এন হবে, আমার বাবাও টোয়াইস এন, তাহলে সবাই টোয়াইস এন। তাহলে প্রজাতির মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কোনো পরিবর্তন তেমন দেখা যাচ্ছে না, ঘটতেছে না। বেশি পরিবর্তন হয়ে গেলে সমস্যা। আমি টোয়াইস এন আর আমার বাচ্চা যদি 4n হয়ে যায়, তাহলে তো সমস্যা, ঠিক আছে না? এই প্রজাতি তার নিজস্বতা ধরে রাখতেছে, এটাকে বলা হয় প্রজাতি স্বকীয়তা রক্ষা করা। সো এটাও উচ্চতা দক্ষতামূলকে আসে, সেম ঘটনা, এটার মতোই ব্যাখ্যা করবা। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব কীভাবে থাকে, এটার মতো এটা ব্যাখ্যা করবা। আচ্ছা, মাপার ম দিয়ে কি? ম দিয়ে হচ্ছে মেন্ডেলের সূত্র। তোমরা জেনেটিক্সে পড়বা চ্যাপ্টার 11, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 11 যখন জেনেটিক্স পড়বা, জেনেটিক্সে কিন্তু মেন্ডেলের সূত্র আছে। মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক, জেনেটিক্সের জনক। তো মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে হলে মিউসিস অবশ্যই লাগবে, কারণ মেন্ডেলের সূত্রতে জনন মানে ক্রস করানো হয়, মানে জনন করা হয়। তো জনন মানেই মিউসিস, জনন মানেই কি? মিউসিস। সো মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে হলে মিউসিস লাগবে। আচ্ছা, অবৈধ দিয়ে কি? অবৈধর শরীয় দিয়ে অভিব্যক্তি, ব দিয়ে বংশবৃদ্ধি। অভিব্যক্তি মানে কি? অভিব্যক্তি মানে হচ্ছে বিবর্তন। দেখো, মিউসিসের কারণে প্রজাতির মধ্যে একটা বৈচিত্র্যতা সৃষ্টি হয়, প্রজাতির মধ্যে একটা কি সৃষ্টি হয়? বৈচিত্র্যতা সৃষ্টি হয়। বৈচিত্র্য মানে বোঝাতে ওই যে ক্রসিং ওভার হয়। কি হয়? ক্রসিং ওভারের কারণে পিতার জিন মাতার কাছে চলে যায়, পাতার জিন পিতার কাছে চলে যায়। সন্তান যেটা হয়, সন্তান হুবহু মায়ের মতো হয় না, বাবার মতো হয় না। একটা প্রজাতির মধ্যে একটা ভ্যারিয়েশন সৃষ্টি হয়, প্রজাতির মধ্যে একটা বৈচিত্র্যতা সৃষ্টি হয়। এটা কার কারণে হয়? মিউসিসের কারণে তো হয়, মিউসিসের ক্রসিং ওভারের কারণে হয়। তার মানে এদের মধ্যে আবার কি হয়? তৈরি হয় বৈচিত্র্যতা সৃষ্টি হয়। ব দিয়ে আবার কি বলবা? বৈচিত্র্যতা দেখা যায়। তাহলে বৈচিত্র্যতা কিসের কারণে দেখা যায়? মিউসিসের প্যাকাইটিন উপপর্যায়ে ক্রসিং ওভারের কারণে, জিনের আদান প্রদান করার কারণে। আর বংশবৃদ্ধি তো বুঝতেছ, মিউসিস ছাড়া বংশবৃদ্ধি পসিবল?
মিউসিস ছাড়া শুক্রাণু ডিম্বাণু তৈরি করা পসিবল? তাহলে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হলে তো মিউসিস লাগবে, আর শুক্রাণু ডিম্বাণু তৈরি না হলে তো বংশবৃদ্ধি হবে না, তোমার জেনারেশন তো তৈরি হবে না, তোমার বাচ্চা কাচ্চা তো তৈরি হবে না। তো শুক্রাণু ডিম্বাণু তো লাগবে, আর শুক্রাণু ডিম্বাণু তৈরির জন্য তো লাগবে মিউসিস। সো বংশবৃদ্ধির জন্য কিন্তু মিউসিস লাগবে। আর বৈচিত্র্যতা তো বুঝছো, এটা হচ্ছে তার দক্ষতামূলক প্রশ্নতে আসে। বৈচিত্র্যতা কেন হয় বলো তো? মিউসিস ওয়ানের প্রোফেস ওয়ানের প্যাকাইটিং উপপর্যায়ে ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা সৃষ্টি হয়, ক্রসিং ওভারের কারণে। এটা উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আসে। তাহলে তোমরা মিউসিসের গুরুত্ব লিখতে পারবা না। এই টেকনিতে গাঁজা ক্রোয়েশিয়াতে মাপা অবৈধ। গা দিয়ে গ্যামিট সৃষ্টি, জ দিয়ে জনক্রম, ক্রয় দিয়ে ক্রমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প দিয়ে প্রজাতির সকেট রক্ষা, ম দিয়ে মেন্ডেলের সূত্র, শরীয় দিয়ে অভিব্যক্তি, অভিব্যক্তি মানে বিবর্তন। বৈচিত্র্যতা থাকলে বিবর্তন অবশ্যই থাকবে, যেখানে বৈচিত্র্যতা সেখানেই বিবর্তন। ব দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, মুছে দেই। ঠিক আছে, এবার আসো কিছু উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন আমি মুছে দিচ্ছি। তোমরা তো লিখে ফেলছো ইতিমধ্যে, মুছে দিচ্ছি। এবার আসো কিছু প্রশ্ন লিখো যেটা অবশ্যই পরীক্ষায় আসবে মিউসিসের জন্য। উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আসবে। দেখো, লিখো উচ্চতার দক্ষতামূলক প্রশ্নে, উচ্চতার দক্ষতামূলক প্রশ্নে লিখো কি কি প্রশ্ন আসতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে: জীবনের ধারাবাহিকতা রক্ষায়, জীবনের ধারাবাহিকতা রক্ষায় অর মানে অথবা এরকম আসতে পারে প্রশ্নটা। প্রজাতির স্বকীয়তা রক্ষায়, প্রশ্নটা এরকম আসতে পারে: প্রজাতির স্বকীয়তা রক্ষায় অথবা এরকম আসতে পারে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখায়, ধ্রুব রাখায় মিউসিসের ভূমিকা। এই প্রশ্নগুলা তোমার ইয়াতে আসে, উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আসে। খেয়াল করো, তিনভাবে আসতে পারে: জীবনের ধারাবাহিকতা রক্ষায়, অথবা প্রজাতির স্বকীয়তা রক্ষায়, অথবা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখায় মিউসিসের ভূমিকা। তিনোটার আনসার এক। এই তিনোটার আনসার এক। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখায়, এটা তো আমি একটু আগে বুঝেছি। মিউসিস যদি না হয় শুক্রাণু ডিম্বাণু কখনো হ্যাপ্লয়েড হবে না। তো শুক্রাণু ডিম্বাণু যদি হ্যাপ্লয়েড না হয়, জাইগোট কখনো ডিপ্লয়েড হবে না। তো জাইগোট ডিপ্লয়েড না হলে কিন্তু আমরা ডিপ্লয়েড হব না। এখন যদি মিউসিস না ঘটতো, যদি ওখানে মাইটোসিস ঘটতো, তাহলে আমার পোলা হয়ে যেত ফোরেন, তোমার পোলা হয়ে যেত ফোরেন। তাহলে প্রজাতির মধ্যে একটা অনেক পার্থক্য তৈরি হতো, অনেক বিশৃঙ্খলা তৈরি হতো প্রজাতির মধ্যে। আমি মানুষ প্রজাতি, আমি টুয়েজান, তোমার বাচ্চা হয়ে যাচ্ছে ফোরেন। তাহলে প্রজাতির মধ্যে অনেক বিচ্ছিন্ন সৃষ্টি, অ্যাজ রেজাল্ট প্রজাতি ধ্বংস হয়ে যেত। তার মানে জীবনের ধারাবাহিকতা, ধারাবাহিকতা মানে হচ্ছে এই যে আমার থেকে আমার ছেলে, আমার ছেলে থেকে তার ছেলে, তার ছেলে থেকে তার ছেলে, মেয়ে, এভাবে যে জীবনের একটা ধারাবাহিকতা, এটার জন্য অবশ্যই মিউসিস দরকার। কারণ মিউসিসের কারণে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। আমার ক্রোমোজোম যেরকম টয়েসেন থাকে, আমার বাচ্চার ক্রোমোজোমও টয়েসেন হবে। এখন যদি আমার বাচ্চার ক্রোমোজোম যদি ফোরেন হয়ে যায়, তাহলে প্রজাতির মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটবে, প্রজাতি ধ্বংস হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে জীবনের ধারাবাহিকতা থাকলো, আমার থেকে আমার ছেলে তো যেটা হবে সেটা আর হচ্ছে মানে সেটা আর তৈরি হবে না, ফোরেন তো পসিবল না। তাহলে জীবনের যে একটা ধারাবাহিকতা, জীব জগতের যে একটা ধারাবাহিকতা, জীবন আমার থেকে আমার ছেলে, আমার ছেলে থেকে তার ছেলে, এই জিনিসটা আর হবে না। তো এই জন্য জীবনের ধারাবাহিকতা রক্ষায় অবশ্যই মিউসিসের ভূমিকা আছে। তারপর প্রজাতির স্বকীয়তা রক্ষায় সেম ঘটনা। ওই যে প্রজাতির স্বকীয়তা মানে হচ্ছে প্রজাতির নিজস্ব যে একটা তার বৈশিষ্ট্য থাকে, বা নিজস্ব যে একটা স্বকীয়তা থাকে। মানে আমি যেরকম টয়েসেন, আমার স্বকীয়তা হচ্ছে আমি টয়েসেন, আমার ছেলে যেরকম, আমার ছেলেও কী হবে টয়েস হবে। তাহলে আমার ছেলে হচ্ছে আমার ছেলের ক্ষেত্রে সেটা তার নিজস্ব স্বকীয়তা, আমার ক্ষেত্রে আমার স্বকীয়তা, আমার ছেলের ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা। তাহলে আমি যেরকম ক্রোমোজোমের টয়েসেন থাকবে, আমার ছেলেরও টয়েসেন থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলে রয়ে গেছে ফোরেন, তাহলে এরকম হইলে সমস্যা। তো মিউসিস করার কারণেই কিন্তু আমি যেরকম টয়েসেন থাকি, আমার ছেলেও কিন্তু টয়েসেন থাকে। তো প্রজাতির যে একটা নিজস্বতা, প্রজাতির যে একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, এটাও ঠিক থাকতেছে। আচ্ছা, ক্রোমোজোম মানে অ্যাবনর্মালিটি থাকতেছে না। স্বকীয়তা মানে হচ্ছে তুমি নর্মাল, এখানে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে না। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা তো আমি একটু আগেই ব্যাখ্যা করছি। এই তিনটা কোথায় আসে বলতো? উচ্চতা দক্ষতামূলক প্রশ্নে আসে। তো আনসার কিন্তু একরকম, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা দিয়েই সব কিছু ব্যাখ্যা করে ফেলতে পারবা।
ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকলে জীবজগতে কোনো প্রজাতির মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, আমূল কোনো পরিবর্তন, ব্যাপক কোনো পরিবর্তন ঘটে না। তো অ্যাজ এ রেজাল্ট আমরা প্রজাতি কিন্তু টিকে থাকে, অ্যাজ এ রেজাল্ট প্রজাতি টিকে থাকে। যদি এরকম না হতো, ধরো আমি 2n আমার বাচ্চা 4n, তাহলে প্রজাতির মধ্যে একটা আমূল পরিবর্তন দেখা যেত, ফলে প্রজাতি ধ্বংস হয়ে যেত। সো আশা করি তোমরা এই আনসারগুলো করতে পারবা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে লিখো প্যাকাইটিন উপপর্যায় তথা মিওসিস জীবকুলে বৈচিত্র্য আনে, জীবকুলে বৈচিত্র্য আনে, ব্যাখ্যা করো। এটা উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আসবে। বৈচিত্র্য তাহলে আমাকে বলো বৈচিত্র্যতার কারণ আমি অনেকবার ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে আমাদের মিওসিস 1-এর প্রোফেস 1-এর যে প্যাকাইটিন উপপর্যায় আছে, ওখানে ক্রসিং ওভার হয়, মানে মাতার জিন পিতার কাছে যায়, পিতার জিন মাতার কাছে যায়, জিনের মিশ্রণ ঘটে, যার কারণে সন্তান যেটা হয় সেটা কখনো হুবহু বাবার মতো হয় না, মায়ের মতো হয় না, দুইটার মিশ্রণে একটা নতুন ভ্যারিয়েশন সৃষ্টি হয়, একটা নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। না হলে কিন্তু অনেক সমস্যা হতো, না হলে আমার সাথে আমার আরেকজনের মিলে যেত, আমার সাথে আমার আরেকজনের মিলে যেতে পারতো, বা তোমার সাথে তোমার বন্ধু মিলে যেতে পারতো, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো সমাজে, তাই না? তখন মানুষকে চিনতেই পারতাম না। দেখা যাচ্ছে যে এখানে আমি একটা বিধান, ওই জায়গায় আরেকটা বিধান, ওই জায়গায় আরেকটা বিধান, এদিকে তুমি একটা তুমি, ওই জায়গায় আরেকটা তুমি, ওই জায়গায় আরেকটা তুমি। তাহলে বৈচিত্র্য তো থাকতেই হবে, আর বৈচিত্র্য থাকে এই প্যাকাইটিন উপপর্যায়ের ক্রসিং ওভারের কারণে, জিনগুলার বিনিময়ের কারণে ভেরিয়েশন হয়, ঠিক আছে। সো এই কারণে বৈচিত্র্যটা সৃষ্টি হয়। এইটি কথাগুলাই লিখবা, এই কথাগুলাই লিখবা। তো এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে যে মিওসিস জীবকুলে বৈচিত্র্যতা আনে, বিশ্লেষণ করো, অথবা প্যাকাইটিন উপপর্যায় বৈচিত্র্য আনে, সেটা বিশ্লেষণ করো। সেটা একটাই আনসার, সেটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ের হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার মধ্যে ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। আশা করি তোমরা এই প্রশ্নগুলো উচ্চতা দক্ষতাগুলো মাস্ট আসবে, এই প্রশ্নগুলো তোমরা সলভ করবা। সহায়ক বইয়ে থাকবে, এগুলো সহায়ক বইয়ে থেকে আমি দিচ্ছি, আমি নিজের থেকে দিচ্ছি না, সহায়ক বইতে সেগুলো থাকবে। বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় পরীক্ষায় আসছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসছে এই উচ্চতা দক্ষতাগুলো। এগুলো অনেকে প্র্যাকটিস করার না করার কারণে অনেকে পরীক্ষার হলে কী লিখবে বুঝতে পারে না। ওই যে বলছি না যে জীববিজ্ঞান প্রশ্ন বোঝা সহজ, কিন্তু কী লিখবে সেটা বুঝতে পারে না। ফিজিক্স প্রশ্ন বোঝা একটু কঠিন, কিন্তু কী লিখবো সেটা বুঝতে পারি যদি বুঝে যায়। কিন্তু জীববিজ্ঞান প্রশ্ন বুঝলেও কী লিখবো সেটাই বুঝি না, বিকজ দ্য লেক অফ প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করো না। এই জিনিসগুলো তোমাকে কেন লিখে দিচ্ছি বলো তো? তোমাকে এগুলো বইয়ে প্র্যাকটিস করতে হবে, যাতে এগুলো প্রশ্নগুলো যাতে সৃজনশীল আসে, তুমি সুন্দর করে সাজাইয়া লিখতে পারো, ঠিক আছে? তুমি সুন্দর করে সাজিয়ে কী করতে পারো, লিখতে পারো। সে 4 পাবে, তাকে টিচারে দিবে 2। একজনে বাসায় প্র্যাকটিস করছে, খুব সুন্দরভাবে লেখছে, তাকে 4 দিবে 3। 4 4 তো দেওয়া পসিবল না, ঠিক আছে? 4 4 তো দেয় না, এটা তো ম্যাথ না। সো দেখো, একজনে পাইলো 2 যে প্র্যাকটিস করে না, একজনে পাইলো 3। ওই 1 নাম্বারটা ম্যাটার করে না, অনেক সময় 1 নাম্বার মানে A+ মিস হয়, এরকম অহরহ এক্সাম্পল আছে। সো এই জন্য আমি বলতেছি তোমাকে বুঝতে হবে প্রশ্ন কী আসবে, এবং শুধু বুঝলেও হবে না, তোমাকে কিভাবে লিখতে হবে সেটা জানতে হবে। আর সেটা একটা সমাধান, বাসায় প্র্যাকটিস করো। একজন স্টুডেন্টকে বুঝতে হবে পরীক্ষায় কী আসবে, একজন স্টুডেন্টকে সেটা ফিল করতে হবে, সেটাকে নিজেকে বুঝতে হবে যে এই জিনিসটা পরীক্ষায় আসবে। আর শুধু বুঝলেও হবে না, তাকে সেটা বাসায় প্র্যাকটিস করতে হবে। সো মনে একবার জীববিজ্ঞান প্রশ্ন বুঝা একদম সহজ, উদ্দীপক দেখে প্রশ্ন বাইর করা একদম সহজ, কিন্তু কী লিখবে এটাই কঠিন, বুঝে উঠতে পারবে না। সো এই জন্য বাসা থেকে প্র্যাকটিস করি। কী জন্য দিচ্ছি? আমি তো দিচ্ছি না, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এই সৃজনশীল উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন আসবে, মাস্ট আসবে। সো তোমাকে এগুলা মাস্ট যেহেতু আসবে বলে দিছি, তো তুমি প্র্যাকটিস করো বাসায়, তাতে তুমি কমন সুন্দর করে সময়ও নষ্ট কম হবে, পরীক্ষা যখন আসবে সময়ও কম নষ্ট হবে, আর তুমি তাড়াতাড়িও গুছিয়েও লিখতে পারবা। এটাই হচ্ছে কথা, এটা হচ্ছে কথা, ঠিক আছে? আই হোপ মিওসিসটা আমি শেষ করে ফেললাম। আমাদের মিওসিসের গুরুত্ব শেষ, এবং কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে দিছি। উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন কী আসতে পারে মিওসিস থেকে সেগুলো আমি বলে দিছি। কতগুলো প্রশ্ন তো দিছি, ওখান থেকে আসবে। তারপর আরও কিছু প্রশ্ন বলে দিছি, ঠিক আছে? তো তোমরা আমাকে বলো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসলে পারবা কি না।
তোমরা একটু আমাকে কমেন্ট করো প্রশ্নগুলো পরীক্ষা আসলে পারবা কিনা। তোমরা আমাকে একটু কমেন্ট করো প্রশ্নগুলো পরীক্ষা আসলে পারবা কিনা। তোমরা আমাকে একটু কমেন্ট করো প্রশ্নগুলো পরীক্ষা আসলে পারবা কিনা। তোমরা একটু কমেন্ট করো প্রশ্নগুলো পরীক্ষা আসলে পারবা কিনা। পারবা তো প্রশ্নগুলো পরীক্ষা আসলে? ইনশাল্লাহ পারবো। এইবার দেখো এইখানে আমি এটা একটা উদ্দীপক, উদ্দীপকে দুইটা চিত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে একটা উদ্দীপক, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ চিত্রটা দেখতে পাচ্ছ, বি চিত্রটা দেখতে পাচ্ছ। এবার এখানে গ নম্বরে একটা প্রশ্ন করছে, খেয়াল করো ভালোভাবে খেয়াল করো। এটা একটা উদ্দীপক, এটা আরেকটা উদ্দীপক। এখানে একটা প্রশ্ন করলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন করলো যে এভাবে যে চিত্র এ ও চিত্র বি এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখো। এই প্রশ্নটা করলো। চিত্র এ এবং চিত্র বি দুইটার মধ্যে আমাকে বললো সাদৃশ্য ও বৈসাদৃশ্য বের করতে। এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও চিত্র এ এবং চিত্র বি দেখে তোমরা কি বুঝতেছ, আর এটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কিভাবে লিখবা। চিত্র এ আর চিত্র বি দেখে কি বুঝতেছ, আর এটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কিভাবে লিখবা একটু কমেন্টে জানাও। দেখে আমাকে বলো চিত্র বিটা কি বোঝাচ্ছে, চিত্র এটা কি বোঝাচ্ছে। এখানে দেখো বায়োলজিতে চিত্র আসে, উদ্দীপকের চিত্র আসে। তো অনেকের চিত্র খেয়াল করার না কারণে বা প্র্যাকটিস করার না করার কারণে চিত্র ধরতে পারে না। আমি 100% গ্যারান্টি দিব অনেকের চিত্র ধরতে পারে না। কেন? সে যখন লেখাগুলো পড়ার সময় চিত্র খেয়াল করে না। তো চিত্র খেয়াল করার না করার কারণে পড়ার সময় আর কি, তো একটা উদ্দীপকে যখন চিত্র দিয়ে দিবে তখন সে কনফিউশনে পড়ে যাবে, এই চিত্রটা কোথায় দেখছিলাম বা এই চিত্রটা কোথার সাথে রিলেটেড, এরকম সে আমতা করবে। সো এই জন্য তুমি যখন বায়োলজির ক্ষেত্রে কোনো কিছু পড়বা, যে চিত্রগুলো দেখবা এগুলা মাথায় সেট রাখবা যে এই চিত্রগুলো দেখে কি বোঝাচ্ছে। কারণ এগুলো যখন উদ্দীপকে দিয়ে যাবে, তুমি যখন চিত্র বুঝবা না তখন তুমি আনসার করতে পারবে না। তো আমাকে বলো এই চিত্রটা কি বোঝাচ্ছে আর এই চিত্রটা কি বোঝাচ্ছে, একটু কমেন্টে বলো। দেখো অনেকে পারতেছো না। ফার্স্ট অফ অল এটা যে প্রসেসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে মিওসিস 1। এটা যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে মিওসিস 2। আরো সুন্দর করে যদি বলি, এটা বোঝাচ্ছে টেলোফেজ 2 আর এটা বোঝাচ্ছে টেলোফেজ 1। তার মানে তুমি অনেকে অ্যানাফেজ বলতেছো, এখানে অ্যানাফেজ করতে আসলো। এই ফিগার থেকে কি হিসাবে তোমার মনে হচ্ছে এখানে অ্যানাফেজ? এখানে কোনো স্পিন্ডল তন্তু আছে? এখানে কোনো স্পিন্ডল তন্তু আছে? তাহলে অ্যানাফেজ কেন আসলো? এই যে ফিগার তুমি খেয়াল করো নি? দেখো মিওসিস 1-এ একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এটা একটা কোষ, এটা একটা কোষ। ক্রোমোজোম সংখ্যা দেখো অর্ধেক, ঠিক আছে। একটা থেকে কয়টা? দুইটা। ভালোভাবে খেয়াল করো, এই যে একটা, এই একটা, ওকে। এটা হচ্ছে মিওসিস 1 তথা টেলোফেজ 1। আর এখানে দেখো কয়টা? চারটা। 1 2 3 4, 1 2 3 4। এটা হচ্ছে মিওসিস 2। সো মিওসিস 2 তথা এটা হচ্ছে টেলোফেজ 2। তাহলে এগুলোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বের করতে পারবে না, কারণ মিওসিস 1 আর মিওসিস 2 তো সেম না। মিওসিস 1 আর মিওসিস 2 তো কি না? সেম না। সো এগুলোর মধ্যে অবশ্যই পরীক্ষায় এভাবেই ধরতে জানতে হবে। কি ধরতে জানতে হবে? তোমার
প্রশ্ন ধরতে জানতে হবে, প্রশ্ন ধরতে জানতে হবে, বুঝে গেছে? সো এইভাবে তুমি যদি চিত্র খেয়াল না করো 100% তুমি প্রশ্ন ধরতে পারবে না, আর বেশিরভাগ চিত্র আসে, ঠিক আছে? আমি বলি এই চ্যাপ্টার থেকে সৃজনশীল একদম সোজা, ধরতে জানতে হবে এবং একদম পানি, মানে তুমি নিজেই বুঝবা সৃজনশীলে কী আসবে। এই চ্যাপ্টার থেকে সৃজনশীলে সবাই আনসার করতে পারবা, কারণ তুমি নিজেই বুঝবা এই চ্যাপ্টারে কী আসবে, প্রশ্ন কী আসবে। যখন তুমি নিজেই বুঝে যাবা তখন তুমি সেটা উত্তর করতে পারবা, বুঝা গেছে? প্রশ্ন একদম কমন এখান থেকে, এই চ্যাপ্টার থেকে ইজিলি আনসার করা যাবে। এবং এই ফিগারগুলো মাথায় রাখবা, ফিগার দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে? ফিগার দেখে দেখে কী করতে হবে, বুঝতে হবে। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে তোমার কথা। আচ্ছা আচ্ছা ভাইয়া, তোমাকে আরেকটা সৃজনশীল দেখাই, ভাইয়া তোমাদেরকে আরেকটা সৃজনশীল দেখাই। ভালোভাবে খেয়াল করো, এই ফিগারটা হচ্ছে চিত্র বি আর এই ফিগারটা হচ্ছে চিত্র এ। ভালোভাবে খেয়াল করো, এই ফিগারটা হচ্ছে চিত্র এ আর এই ফিগার যেটা আমি এখানে আঁকছি অলরেডি, এই ফিগারটা হচ্ছে চিত্র বি। তোমাকে একটা এরকম প্রশ্ন করলো, চিত্র এর পরবর্তী দশার, চিত্র এর পরবর্তী দশাটি ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন করলো, চিত্র এর পরবর্তী দশাটি ব্যাখ্যা করো। এখন তুমি আমাকে বলো, এটা হচ্ছে চিত্র এ, এই দশাটার নাম কি বলো? এই চিত্র এ দশাটার নাম কি? দেখি সবাই কমেন্টে বলো। এই দশাটার নাম বুঝতে পারলে এর পরবর্তী দশাটাও তুমি বুঝে ফেলতে পারবা। তাই তোমাকে আগে বুঝতে হবে এই দশাটার নাম কি। দেখি সবাই কমেন্টে বলো, এই দশাটা দেখে, এই চিত্রটা দেখে তোমার কোন দশার কথা মনে পড়তেছে? এই চিত্রটা দেখে তোমার কোন দশার কথা মনে পড়তেছে? সবাই কমেন্টে বলো। একজন মাহাদি বলতেছে প্রোমেটাফেস, রিশা প্রোমেটাফেস, এইচআর হাসান মাহমুদ মেটাফেস, হাইড্রা ভালগারিস এনাফেস, তাহসিনুল ইসলাম প্রোমেটাফেস, মাধবী সরকার প্রোমেটাফেস, মাহাদি হাসান এনাফেস, আনিতা সাহা প্রোমেটাফেস মনে হচ্ছে, ওয়াই মনে হলে হবে না, শিওর থাকো। মারুফ হাসান মেটাফেস, কাউসার জান্নাত প্রফেস, আয়ন্তিকা মেটাফেস। আচ্ছা বুঝছি, তোমাদের প্রশ্নটা দুইটার মধ্যে, একটা হচ্ছে প্রোমেটাফেস, একটা মেটাফেস। এই যে তোমরা ভুল করতেছ, কেন ভুল করতেছ? ফিগার খেয়াল করো না। এটা কোন হিসাবে তোমাকে এটা মেটাফেস মনে হচ্ছে? এই ফিগারটা দেখে তোমাকে কোন হিসাবে এটা মেটাফেস মনে হচ্ছে? মেটাফেসের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করে। এই দেখো, ক্রোমোজোমগুলো যদি সবগুলো এই বরাবর থাকতো তাহলে এটা মেটাফেস হইতো। এই যে বললাম না, ফিগার খেয়াল করো না, আনসার করবা কি? বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো থাকলে আমরা এটাকে মেটাফেস বলি। এখানে একটা ক্রোমোজোম দিছি আমি, এখানে আরেকটা দিছি, এখানে আরেকটা দিছি, এখানে কি এলোমেলোভাবে দিছি, কোন দুঃখে এটা মেটাফেস হবে? কোন দুঃখে এটা মেটাফেস হবে? মেটাফেস হলে তো সবগুলো একই লাইন বরাবর থাকবে, মাঝখানে একই লাইন বরাবর মেটাফেস থাকবে, মনে আছে না? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এখানে একটাও কি আমি এভাবে সরলরেখা বরাবর দিছি? একটা দিছি এদিকে, একটা দিছি এদিকে, আরেকটা দিছি এদিকে, এলোমেলোভাবে দিছি, তো এটা হবে প্রোমেটাফেস। এই যে এক একটা কাবিল, তোমরা যে এক একটা কাবিল যে মনে করো যে একদম চিত্র দেখলেই পারবা এমনটা না, চিত্র তোমাকে স্টাডি করতে হবে। তুমি যখন একটা পড়া পড়বা তোমাকে অবশ্যই চিত্রটা বুঝতে হবে, এবং চিত্রটা পরীক্ষায় আসলে তুমি বুঝবা কি না এটা কি, এটা তোমাকে মাথায় আনতে হবে। পরীক্ষায় তুমি একটা চিত্র পড়তেছো, তোমাকে মাথায় রাখতে হবে এই চিত্রটা পরীক্ষায় দিবে, তো এই চিত্রটা পরীক্ষায় দিলে আমি কি আদৌ বুঝবো এই চিত্রটা কি? এভাবে সবসময় নিজেকে প্রশ্ন করবা।
সো তুমি যখন এভাবে পড়বা তখন তুমি এটা ধরতে পারবা এটা হচ্ছে প্রো মেটাফেজ ভাই। মেটাফেজ কোন দুঃখ হবে, আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে দেখো চিত্র এর পরবর্তী দশাটি ব্যাখ্যা করো। তাহলে পরবর্তী দশাটি হচ্ছে মেটাফেজ, প্রো মেটাফেজের পর হচ্ছে মেটাফেজ। তার মানে তোমাকে মেটাফেজ দশাটা ব্যাখ্যা করতে হবে, যেটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ দশা। আশা করি বুঝতে পারছো। এবার বি নাম্বার বলছে চিত্র বি প্রক্রিয়াটি জীবকুলে বৈচিত্র্য আনে, জীবকুলে বৈচিত্র্যতা আনে। এই দেখো এই প্রশ্নটা আমি লিখে দিছি না, বলছিলাম না যে মিউসিসের কারণে জীবকুলে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে মিউসিস না, এই প্রসেসটা কোথায় ঘটে, মিউসিসে ঘটে না। আর মিউসিস এখানে ক্রসিং হবার হয়েছে না, দেখো তো ক্রসিং হবার, তো দিলাম ক্রসিং হওয়ার কারণে মাতার জিন পিতার কাছে যায়, পিতার জিন মাতার কাছে যায়, ফলে জিনগুলো মিশ্র করে একটা বৈচিত্র্যতা সৃষ্টি। সন্তান যেটা হবে সেটা মাতার মতো হুবহু হবে না, পিতার মতো হুবহু হবে না, তার মানে সন্তানের মধ্যে একটা বৈচিত্র্যতা সৃষ্টি হবে। তার মানে এই চিত্র বি প্রক্রিয়াটি জীবকুলে বৈচিত্র্য আনে, যেটা আমি শুরুতেই লিখে দিয়েছিলাম একটা প্রশ্ন আকারে। তো এইভাবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এরকম মিউসিস নিয়ে প্রশ্ন আসবে। এটা জীবকুলে বৈচিত্র্য আনে, এটা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, এটা প্রজাতির সক্রিয়তা ঠিক রাখে, এটা জীবনের ধারাবাহিকতা রক্ষায় অবদান রাখে। এরকম প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসবে, সেগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। আমি তো বলে দিয়েছি কী কী প্রশ্ন। এইভাবে তাহলে চিত্র দেখে দেখে তোমাকে কি বুঝতে হবে, সৃজনশীল বুঝতে হবে। তো চিত্র দেখে তোমাকে বুঝতে হবে এই চিত্রটা কিসের। তুমি যদি চিত্র না বুঝো তাহলে তুমি পরীক্ষায় ভুল প্রশ্ন আনসার করে দিয়ে আসবা। বায়োলজিতে চিত্র ইয়াতে আসে, উদ্দীপকে আসে, ঠিক আছে। আমি আর সৃজনশীল প্র্যাকটিস করছি না। আই হোপ তোমরা বুঝে গেছো যে সৃজনশীল কীভাবে আসতে পারে। আই হোপ তোমরা বুঝে গেছো কীভাবে সৃজনশীল আসতে পারে, আর তোমরা সৃজনশীল দেখার সময় কী কী ভুল করতে পারো সেটাও বুঝে গেছো। চিত্র মাস্ট মনে রাখতে হবে যে এই চিত্রটা দেখে কি বোঝাতে চাচ্ছে, এই চিত্রটা দেখে কী বোঝাতে চাচ্ছে। চিত্র অবশ্যই বইয়েরটা, বই তো আছে, বই তো চিত্রগুলোর নাম দেওয়া আছে, ওটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। কী করতে হবে, ভালোভাবে পড়তে হবে। তাহলে তুমি উদ্দীপকে যখন চিত্র দিবে তখন ধরতে পারবে। এই যে তুমি অনেকে ভুল করছো না, তাহলে এই ভুলটা তুমি এখন শুধরে নিতে পারছো না, তাহলে আর তোমার এই পরীক্ষায় এটা ভুল হবে না, ঠিক আছে। এখন দেখো এই চ্যাপ্টারের লাস্টে আসি আমরা, সেটা হচ্ছে এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করব। তোমাদের একটা আমরা পরীক্ষা নিব, পরীক্ষাটা মেবি আগামী সপ্তাহে নিব। তো তোমরা প্রচুর সময় পাবা। আমি যে এই 6টা লেকচার করাইছিলাম, এই 6টা লেকচারের উপরই কিন্তু পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে অবশ্য। সো অনেকগুলো এমসিকিউ দিব, এবং এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই এমনভাবে করব যাতে তুমি পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে যাতে নিজের ভুলটা শুধরাইতে পারো, ঠিক আছে। মনে রাখবা, পরীক্ষায় যদি নিজের ভুল শুধরাইতে পারো এটা তোমার জন্য একটা বেনিফিট। কারণ তুমি পরীক্ষা দিচ্ছ, এগুলোতে তুমি ভালো রেজাল্ট করতেছ। ধরো তোমাকে আমি একটা সহজ প্রশ্ন দিলাম, সহজ প্রশ্নতে তুমি 50-এ 50 পাইলা। এই সহজ প্রশ্নে 50-এ 50 পাওয়া এটা তোমার জন্য কখনো সুখের বিষয় না, এটা উল্টো তোমার জন্য দুঃখের বিষয়। কারণ তুমি যখন 50-এ 50 পাবা তখন তুমি নিজেকে মনে করবা আমি তো সব পারি, কারণ প্রশ্ন তো সহজ করছি তার জন্য পারছো। এখন বাই চান্স প্রশ্ন যদি আমি একটু কঠিন করি, দেখা যাচ্ছে তুমি 50-এ 50 না পেয়েছো 50-এ 25, তখন তুমি নিজের ভুলটা বুঝতে পারবা। অ্যাকচুয়ালি আমার পড়াটা আরও কীভাবে আগায় নিতে হবে, আমাকে আরও ভালোভাবে পড়তে হবে। এজন্য সবসময় কঠিন প্রশ্নতে পরীক্ষা দেবা। কঠিন প্রশ্নতে ফেল করো কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেকে তো শুধরাইতে পারবা। এই পরীক্ষাতে ফেল করলে তো কোনো যায় আসবে না, আসবে নাকি, আসবে না। কিন্তু তুমি নিজেকে শুধরানোর সুযোগ তো পাচ্ছ, তুমি তো বুঝতে পারতেছো তোমার নিজের ল্যাকিংসটা কোথায়। এই জন্য সবসময় আমি কঠিন প্রশ্ন করি, মানে আমার প্রশ্নটা কঠিন না, বলতে পারো স্ট্যান্ডার্ড বা কঠিন যেটাই বলো। কারণ আমি মনে করি একজন ছাত্র সহজ প্রশ্নে যদি পরীক্ষা দিয়ে যদি নিজেকে মানে ভালো রেজাল্ট করে যদি সন্তুষ্ট থাকে, যখন তাকে একটা কঠিন প্রশ্ন ধরে দেওয়া হবে সে তো সেখানে ভালো করবে না, কারণ সে নিজে মনে করবে আমি সব পারি, প্রশ্ন যেভাবে পারবো। বাট এই জন্য সবসময় কঠিন প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করবা, যাতে নিজের লেকিংসটা বুঝতে পারো আর লেকিংসগুলো তুমি ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো মনে রাখবা, সহজ প্রশ্নে ভালো রেজাল্ট করার চেয়ে কঠিন প্রশ্নে ফেল করা অনেক ভালো। এমনি পরীক্ষায় বলতেছি, আবার বোর্ড পরীক্ষায় না, এমনি যেখানেই পরীক্ষা দাও কঠিন প্রশ্নে সবসময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তা আমিও প্রশ্ন সেভাবে করব। পরীক্ষাটা আগামী সপ্তাহে হবে, তো তোমরা অনেক দিন সময় পাবা পড়ার। প্রায় 6টা লেকচার না, ওই 6টা লেকচারে আমি ইতিমধ্যে অনেক ধরনের প্রশ্ন বলিয়ে দিছি। আমার ক্লাসে আমি অনেক ধরনের প্রশ্ন বলে দিয়েছি, ওই প্রশ্নগুলো কিন্তু রিপিট হবে।
তো যারা আমার ক্লাস করবা তারা ওই প্রশ্নগুলো উত্তর করতে পারবা, ওগুলো কঠিন প্রশ্ন বা স্ট্যান্ডার্ড প্রশ্ন। ঠিক আছে, তো ক্লাস করাটা জরুরি, শুধু বই পড়লে হবে না। আচ্ছা, এমসিকিউ কীভাবে পড়তে হয় এটা অনেকে জানে না। এটা একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমি আর শুধুমাত্র 3টা মিনিট সময় নিচ্ছি, তারপর তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটা ম্যাক্সিমাম শিক্ষার্থী জানে না। তো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা কি হয়, এমসিকিউটা পড়ে না। মানে ধরো তুমি যখন একটা চ্যাপ্টার পড়তেছো না, তুমি অ্যাকচুয়ালি বেসিক্যালি চ্যাপ্টারটা সিকিউর জন্য পড়তেছো, সৃজনশীলের জন্য মাথায় রেখে পড়তেছো। একটা জিনিস আমি চিন্তা করলাম, এভাবে স্টুডেন্টরা তাদের মাথাটা সেট আপ করে, সেটা হচ্ছে আমি যখন একটা চ্যাপ্টার পড়াচ্ছি, স্টুডেন্টরা মনে করে এই প্রশ্ন থেকে, এখান থেকে উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন কী আসবে, অনুধাবনমূলক প্রশ্ন কী আসবে, জ্ঞানমূলক প্রশ্ন কী আসবে, প্রয়োগমূলক প্রশ্ন কী আসবে, এরকম চিন্তা করে। তারা এমসিকিউর জন্য আলাদাভাবে ওই চ্যাপ্টারের উপর প্রিপারেশন নেয় না। কিন্তু এটা একটা ভুল ধারণা, তোমাকে মনে রাখতে হবে একটা চ্যাপ্টারের জন্য আলাদাভাবে এমসিকিউ অ্যান্ড সিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে তুমি যে চ্যাপ্টারটাই পড়তেছ, এই চ্যাপ্টারটা তুমি সিকিউর জন্য পড়লে না, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এতটুকু এনাফ না, তোমাকে ওই চ্যাপ্টারটা আবার এমসিকিউর জন্যই পড়তে হবে। মানে তুমি এমন না যে বইটা পড়ে গেলা, সিকিউ আসলো, সিকিউ উত্তর দিয়ে দিলা, কিন্তু এখানে যখন এমসিকিউ প্রশ্ন আসবে তখন তুমি লেক অফ প্র্যাকটিস করার কারণে তুমি ওই এমসিকিউগুলো ভুল করবা। এইখানে একটা চ্যাপ্টারের জন্য তুমি যেভাবে সিকিউ প্র্যাকটিস করো, অবশ্যই ওই চ্যাপ্টারের উপর এমসিকিউ প্র্যাকটিস করবা। এখন ভাই এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবা? অনেকে ভুল করে কি জানো, মেইন বই পড়ে না। মেইন বই না পড়ে সোজা গাইড বই নিয়ে ফেলে, এটা হচ্ছে একটা মারাত্মক ভুল। মেইন বই না পড়ে সোজা গাইড বই নিয়ে ফেলে, গাইড বই নিয়ে লাইন বাই লাইন এমসিকিউ 1 নম্বর 2 নম্বর সলভ করে। তোমার মতো বেকুবান নেই, তোমাকে ফার্স্ট মেইন বই পড়তে হবে, মেইন বই থেকে এমসিকিউ পড়তে হবে। এখন বলতে পারো ভাই মেইন বই এমসিকিউ কই? মেইন বই থেকে এমসিকিউ পড়তে, এখন জিজ্ঞেস করবো ভাই মেইন বইতে এমসিকিউ নাই। দেখো মেইন বইয়ে তুমি যখন পড়বা তখন মেইন বই থেকে পড়ার সময় নিজের প্রশ্ন তৈরি করবা, যেমন এরকম একটা প্রশ্ন, ধরো তুমি এরকম একটা লাইন পাইলা যে কায়াসমা বিচ্ছিন্ন হয় এনাফেস 1-এ, কায়াসমা বিচ্ছিন্ন এনাফেস 1। এখন তুমি এটাকে প্রশ্ন তৈরি করবা যে এখান থেকে তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোন পর্যায়ে কায়াসমা বিচ্ছিন্ন হয়, তাহলে তুমি নিজে প্রশ্নগুলো নিজেই উত্তর দিয়ে দিলে এনাফেস 1। এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসবে তুমি সেটা ভুল করবে না, কারণ তোমার মাথায় এটা বাড়ি দিবে, কারণ তুমি এই প্রশ্নটা করে করে প্র্যাকটিস করছো বাসায়। তো বই যখন পড়বা, বই এমসিকিউ তো থাকবে না, বাট লাইনগুলোকে তুমি এমসিকিউ বানাবা। সো মেইন বই আগে এভাবে প্রশ্ন বানানো শেষ করতে হবে, মানে মেইন বইয়ের চ্যাপ্টারটা শেষ করতে হবে। ধরো তুমি কোষ বিভাজন পড়তেছো না, আমার যে পরীক্ষাটা দিবা, মেইন বইটা যখন পড়বা তখন প্রতিটা লাইনকে তুমি একটা একটা প্রশ্ন বানাবা, চিন্তা করবা, প্রশ্ন বানাবার সেটা উত্তর দিবা, আর যখন এই প্রশ্নটা আমি পরীক্ষা দিব সেটা তুমি পেয়ে যাবা, কারণ জিনিসটা তুমি বাসায় প্র্যাকটিস করছো। সো সবসময় মেইন বইটা প্রশ্ন তৈরি করে করে পড়ো, প্রশ্ন তৈরি করে পড়তে হবে, নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে, নিজে সেটা উত্তর দিতে হবে। মানে তুমি টিচার, তুমি স্টুডেন্ট, তুমি টিচার, তুমি নিজের প্রশ্ন তৈরি করলা, তুমি স্টুডেন্ট, তুমি নিজে উত্তর দিলা। ঠিক আছে, তো সেই হিসেবে এভাবে প্র্যাকটিস করলে তুমি নিজেই দেখবা তোমার এমসিকিউ কতটা স্ট্রং হয়। আর এই এমসিকিউটা স্ট্রং হওয়ার সাথে সাথে তোমার অনেকগুলো জিনিস স্ট্রং হবে, মেডিকেল স্ট্রং হবে, তারপর বিভিন্ন বায়োলজি ডিপার্টমেন্ট, ভার্সিটির বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট, ভালো ভালো সাবজেক্টের যেখানে বায়োলজি রিলেটেড আছে ওটাই স্ট্রং হবে, কারণ ওগুলোতে সবগুলো এমসিকিউ আসে, মানে নৈবিত্তিক আসে। তো মেডিকেলটা একটা তোমার ফুলফিল হবে, আর একটা হচ্ছে তোমার বিভিন্ন বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট যেমন মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ফার্মাসি, এইসব জিনিসগুলো তোমার ক্লিয়ার হবে। এখন থেকে করো, তাহলে ভবিষ্যতে যখন তুমি অ্যাডমিশন দিবা, বায়োলজিতে যাওয়ার টার্গেট থাকলে, মেডিকেল বা বিভিন্ন বায়োলজি ডিপার্টমেন্টে যাওয়ার টার্গেট থাকলে সেখানে তুমি সাকসেসফুল হবা। এখন থেকে এভাবে এমসিকিউ প্র্যাকটিস করো। কীভাবে প্র্যাকটিস করবা? অবশ্যই শুরুতেই মেইন বই পড়বা, এবং মেইন বইগুলোর যে টপিক লাইনগুলো আছে, লাইনগুলোকে প্রশ্ন তৈরি করে করে নিজে উত্তর দিবা, নিজে প্রশ্ন তৈরি করবে, নিজে উত্তর দিবা। এই প্রশ্ন পরীক্ষা তুমি 100% এটা ভুল করবে না জীবনেও, লিখে রাখো, এটা 100% জীবনে ভুল করবে না যদি এভাবে প্রশ্ন তৈরি করে করে পড়ো। এভাবেই অ্যাকচুয়ালি এমসিকিউ পড়তে হয়। কখনো আগে গাইড বই খুলবে না, নেভার। এমসিকিউর জন্য কখনোই আগে গাইড বই খুলবে না, আগে মেইন বইয়ে এভাবে প্রশ্ন তৈরি করে করে পড়ো, পড়া শেষ এবার গাইড বই নাও, এবার গাইড বই সলভ করো, কোনো অসুবিধা নেই, এবার গাইড বইগুলো সলভ করো, কিন্তু মেইন বইয়ের লাইনগুলো পরে পরে প্রশ্ন তৈরি করবা,
এবং উত্তর দিবে, এটাই হচ্ছে এভাবে পড়বা, ঠিক আছে? তো আগামী সপ্তাহে তোমাদের সাথে আমার একটা পরীক্ষা হবে। তো পরীক্ষা নিব এমসিকিউ। তো আমি যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করবা, তাহলে ভালো রেজাল্ট করবা। আর আরেকটা কথা, তোমাদের সাথে আমি আরেকটা চ্যাপ্টার নিয়ে হাজির হবো সামনে, তো সেটা আমি পোস্ট করে বলে দিব। তো তোমরা বলো তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝছো কিনা, এবং আমাকে একটু এনশিওর করো যে পরীক্ষায় আসলে এই চ্যাপ্টারটা পারবে কিনা, আর তোমার বেসিক এবং লজিক দুইটা ক্লিয়ার হয়েছে কিনা। তো সব কিছু ক্লিয়ার থাকলে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সবাই বলতেছো জি ভাইয়া অল ক্লিয়ার, অনেক ভালো মতো, ঠিক আছে। আহ, আজকে আবার রিভাইজ দিব, হ্যাঁ অবশ্যই আবার রিভাইজ দিতে হবে। আলহামদুলিল্লাহ বুঝে যাবে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আচ্ছা, সবাই তো পারবা দেখতেছি। হ্যাঁ, মনে রাখবা যে সবসময় পড়াশোনাটাকে একটু এনজয় করবা, এবং জিনিসটাকে লজিক এবং বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবা, বেসিক ক্লিয়ার করার চেষ্টা করবা, লজিক ক্লিয়ার করার চেষ্টা করবা। দেখবা তোমার বায়োলজি পড়তে ইচ্ছা করতেছে, বায়োলজিতে কিন্তু লজিক আছে। আমি একবার বায়োলজি শব্দটাকে ভেঙে দেখাইছি, বায়ো প্লাস লজিক, বায়োলজিতে কিন্তু লজিক আছে। সো লজিকের সাথে পড়তে হবে। হাতের লেখাটা বুঝতেছি না, আমার ভাষা বুঝলে হয়েছে, লেখা বুঝতে হবে না, সব কিছু আলহামদুলিল্লাহ বুঝছে। আচ্ছা, আমিও তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এক্সাম কোথায় দিব? তোমাদেরকে লিঙ্ক দিব, লিঙ্কে এক্সাম দিব। থ্যাংকস ভাইয়া, ওকে।